হোমস্টেটা একদম বনের মাঝখানে। কাউকে যদি টেনে নিয়ে গিয়ে খুন করেও ওখানে ফেলে দেয়, কেউ টের পাবে না। আমাদের দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলতে থাকে, এসেছে এসেছে। আমার মা মাসি দোতলা থেকে চেঁচাচ্ছে, ওরে তোরা তিনতলার ঘরটায় যাস না, আমাদের ভালো লাগছে না। আচ্ছা, গিয়ে দেখছি কোমরটা পুরো রক্তে ভরা, বারান্দাতে কিছু একটা রয়েছে যেটা ওকে টানছে। আমি শুয়ে রয়েছি, চোখটা বন্ধ করা, ওটা জাস্ট খুলেছি, মুখের সামনেটায় দেখি একটা মুখ পুরো ঝুঁকে আমাকে দেখছে। আমি দেখলাম মুহূর্তের মধ্যে অবয়বটা ওয়াশরুমের দিকে এক ঝটকায় চলে গেল পুরো। তখন আমার যেন মনে হলো মুখটার মধ্যে কালো প্লাস্টিক জড়ানো। গাড়িটা কিছুটা এগানো মাত্রই দেখছি চোখের সামনে রাস্তা পুরো দুই ফাঁক পুরো। মালপত্র তো রাস্তার এক পাশেই আমরা ফেলে দিয়ে এলাম জেনে শুনে। মাসিরা রীতিমতো ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে। বটির একটা ঘ্যাস করে শব্দ হলো এবং আমার মনে হচ্ছে প্রাণটা যেন কেউ একটা আমার থেকে কেড়ে নিতে চাইছে। তোমার ঘটনার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, ঘটনাটা এখানে শেষ নয়। না, ঘটনা এখানে শেষ নয়। বারান্দায় যাবি রে? হ্যালো গাইস, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে মারাত্মক একটা ঘটনা, মারাত্মক একটা হরর এক্সপিরিয়েন্স আপনারা শুনতে চলেছেন, জানতে চলেছেন। ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে অনন্যা। এই যে ঘটনাটি রয়েছে এবং ঘটনার যে আফটার এফেক্ট রয়েছে তা আপনাকে শিহরিত করবে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন এবং আপনার ঘড়িতে কটা বাজে সেটা কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনিও যদি আমার সাথে এরকমই একটা পডকাস্টে আপনার নিজের লাইফের হরর এক্সপিরিয়েন্স বা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান বা অন্য কোনো বিষয়ে পডকাস্ট করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাকে হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 6290675195। এছাড়াও আমার থেকে স্পিরিচুয়াল হেল্প যদি নিতে চান তাহলেও আমাকে যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রামেও কন্ট্যাক্ট করতে পারেন। প্রত্যেকটা আইডির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর একটা কথা, কৌস্তবের আড্ডাতে যদি আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক কৌস্তবের আড্ডার দুর্দান্ত একটা হরর পডকাস্ট। হ্যালো অনন্যা, কেমন আছো? আমি খুব ভালো আছি। এখানে আসার পর থেকে মনটা আরও ভালো লাগছে। আর পডকাস্টটা শুরু হওয়ার প্রথমেই আমি কৌস্তব তোমাকে আর তোমার সমগ্র টিমকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে ইনভাইট করার জন্য আর আমার জীবনে যে কটা ঘটনা ঘটেছে সেগুলো শেয়ার করতে দেওয়ার জন্য। ওকে, বিষয়টা হচ্ছে দার্জিলিংয়ের পর আমরা বাঙালিরা সব থেকে বেশি ঘুরতে যাই হচ্ছে সিকিম। আর এই সিকিমের সিল্ক রুট, যদি খুব ভুল না করি, 2023-এ ঘুরতে গেছিলে। সিকিমে ঘুরতে যাওয়ার পর তোমার সাথে, তোমার ফ্যামিলির সাথে এমন কিছু ঘটনা হয় যেটা সত্যি কথা বলতে যদি কেউ শোনে আর রাতে শোনে তাহলে তার শিহরণ জাগতে বাধ্য। কি ঘটেছিল অনন্যা, একদম আমি শুরু থেকে জানতে চাই কি ঘটেছিল তোমার সাথে। প্রথমে আমি এই ঘটনাটা শেয়ার করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের জীবনে যখন সাংঘাতিক কিছু ঘটনা ঘটে তার আগে কিন্তু কোনো না কোনোভাবে হয়তো কোনো না কোনো সময় আমরা সিগন্যাল পাই, সংকেত পাই, যাই বলি না কেন। এবার এটা অনেক সময় আমরা উপেক্ষা করে যাই, পাত্তা দিই না, ভাবি দূর মনে এসব কি হচ্ছে, ও যা হচ্ছে হোক গে, যা কাজটা তো করেই ফেলি, এরকম একটা কিন্তু আমাদের অনেক সময় ঘটে। বাট আমরা সেগুলোকে পাত্তাও দিই না, ইগনোর করে চলি। সোজা কথায় বলতে গেলে আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঘটার আগেও আমি কিন্তু এরকম জাতীয় কিছু সিগন্যাল পেয়েছিলাম। আমাদের যখন সিকিম ট্যুরটা ঠিক হয়েছিল, সবাই কে যাব না যাব সমস্ত কিছু ঠিক হয়ে গেছিল, তার আগে আমার এক দুবার মনে হয়েছিল যে এই যে সিকিম ট্যুরটা হচ্ছে, এই সিকিম ট্যুরটা আমরা ভালোভাবে ঘুরতে পারবো তো। কিন্তু তারপরে মনে হয় যে না, সবাই মিলে যাচ্ছি, ভাই বোনেরা আছে, মা মাসি মামা সবাই আছে, চুটিয়ে আনন্দ হবে। একটা ওখানে আমি করি, ইগনোর করে যাই, না ঠিক আছে, যেরাম ট্যুর হচ্ছে ওরামভাবেই সাজানো হোক, খুব মজা হবে। আমি তখন একটা বেসরকারি চ্যানেলে, টিভি চ্যানেলে আর কি স্ক্রিপ্ট রাইটার ছিলাম, এখন আর সেটাই নেই, যাই হোক।
তো আমার মনে আছে তখন কাজের খুব প্রেশার ছিল। আমরা 30শে সেপ্টেম্বর এখান থেকে রওনা দিয়েছিলাম সিল্ক রুটে যাওয়ার জন্য। 27শে সেপ্টেম্বর আমি সমস্ত এপিসোড আর কি লিখে টিখে জমা করে দিই, কারণ আমাদের পার ডে এপিসোড দিতে হতো। এইবার 29শে সেপ্টেম্বর আমার কাছে ঠিক নতুন একটা প্রজেক্ট চলে আসে। আমি তখন মাকে বলি, মা নতুন প্রজেক্টটা চলে এলো, আমি কি যাব, মানে দোনোমনো করি। কিন্তু আমার সেই সময় কিন্তু চ্যানেলে বলা ছিল যে আমি এই 30 থেকে থাকবো না, 29 থেকেই আমি টোটালি অফ, আমি আর কোনো কাজকর্ম করব না। কিন্তু ওই সময় চ্যানেল আমাকে বলল এই প্রজেক্টটা এসে গেছে, তোমাকে যে করে হোক তুলে দিতে হবে, কারণ আমাদের টিমের অন্য 2জন স্ক্রিপ্ট রাইটার অসুস্থ। আচ্ছা, তো তোমাকে যে করে হোক তুলে দিতে হবে। আমার বলা রীতিমতো যে আমি থাকবো না, কিন্তু ওই সময় আমার ওপর চাপিয়ে দেয়া হয়। মার কাছে আমি দোনোমনো গাঁইগুই করা শুরু করি যে আমি যাব না মা, কাজটা চলে এলো, এই কাজটা যদি ঠিকঠাক মতো না করা হয় খুব চাপ হয়ে যাবে। মা বলল, তুই এত এক নাগাড়ে কাজ করছিস, তোর তো একটু ব্রেক নেওয়া দরকার। আর তুই লেখালেখির কাজ করিস, আমি গল্পও লিখি, মানে এই কাজের পাশাপাশি, স্ক্রিপ্টের পাশাপাশি। তো প্লটের দরকার পড়ে বলে আমাকে এখানে ওখানে যেতে হয়, নানা চরিত্র আমাকে খুঁজতে হয়, যেগুলো গল্পতে লাগে আর কি। তো মা বলে, তুই এই ব্রেকটা নে, সবার সাথে ঘুরতে চল, দেখবি খুব ভালো লাগবে, ওখানে এরকমও তো হতে পারে প্লট পেয়ে যেতে পারিস। মা এই কথাটা বলেছিল। আমার এখন মনে হয় যে ভগবান হয়তো মাঝে মধ্যে মুখ দিয়ে মানুষকে কিছু বলিয়ে দেয়, যেটা পরে গিয়ে আমরা বুঝতে পারি। আমি সত্যিই ভাবিনি যে এরম একটা প্লট পরে সত্যিই পেয়ে যাব, মায়ের মুখের কথাটা সত্যি হয়ে যাবে। যাই হোক, আমি গাঁইগুই করতে করতে 30শে সেপ্টেম্বর সবার সাথে রওনা দিই। আমরা টোটাল 12 কি 13 জন মতো ছিলাম। আমি, আমার মা, মাসি, মামা, ভাই, বোন সবাই মিলে, মামার বাড়ির পুরো গ্রুপটা ছিল। দার্জিলিং মেলে করে রওনা দিই। এনজিপিতে নামি পরের দিন। এনজিপিতে নেমে তখন তো পুরো ক্লান্তি চলেই গেছে, মনের মধ্যে আর গাঁইগুই ভাবটাও নেই। গাড়িতে গান হচ্ছে, মজা হচ্ছে, সবাই আমরা ছবি তুলছি, খাওয়া দাওয়া হচ্ছে, মনে হচ্ছে আলাদাই একটা জগৎ। ভাগ্যিস এলাম, মায়ের কথাটা শুনেছিলাম। মা তখন কিন্তু আমাকে আস্তে আস্তে বলছে, দেখলি তো, দেখ বলেছিলাম আসতে, চারিদিকে লক্ষ্য রাখ, দেখ তোর প্লট তুই পেয়ে গেলেও পেয়ে যেতে পারিস। আবারও মা কিন্তু ওই কথাটা বলেছিল আমাকে। যাই হোক, এনজিপি থেকে আমরা সবাই মিলে গাড়ি টাড়ি চড়ে রোড়াথাঙে এলাম। অপূর্ব দৃশ্য, একদম নদীর পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের পাশেই হোটেল বা হোমস্টে যাই বলি না কেন। খুব সুন্দর সেদিনটা কেটেছিল, রাত্রিবেলাটা। তখনও অবধি জানতাম না যে 2 দিন পরে কি হতে পারে। এটা কত তারিখ সেপ্টেম্বরের? এটা হচ্ছে তোমার 1 তারিখে, মানে অক্টোবর পড়ে গেছে। হ্যাঁ, 1 তারিখের ঘটনা। তো আমরা 1 তারিখ তো খুব মজা টজা করছি, সবই ঠিক আছে। 2nd অক্টোবর আমরা ওখানেই কাটাই। 3rd অক্টোবর আমরা চলে যাই হচ্ছে আরিতারে। আচ্ছা, ভীষণ সুন্দর দৃশ্য, খুব মজা হয়। বিশাল বড় হোটেল ছিল, সবাই মিলে বসে গল্প টল্প সমস্ত কিছু করি। এইবার তুমি হয়তো, এটা তোমার ক্ষেত্রেও হয় যে সবাই মিলে যখন একসাথে হও, ভূতের একটা আলাপ আলোচনা কিন্তু উঠেই আসে, যে কার কি জীবনে অভিজ্ঞতা হয়েছে না হয়েছে। এবার আমাকে সবাই দেখা হলেই বলে, তুই একটা ভূতের গল্প শোনা না, এত কিছু তো শুনিস, এত কিছু তো লিখিস, এরকম একটা ব্যাপার থাকে। তো আমাদের অদ্ভুতভাবে হলো, আরিতারে যে রাতটা ছিলাম সেদিন কিন্তু আমাদের মধ্যে কোনো রকম ভূতের আলাপ আলোচনা কিচ্ছু হয়নি। একদম নিখাদ, একদম মানে নির্ভেজাল একটা, যেটাকে বলে আনন্দ, সেই রকম নাচ গান। ঘটনার মোড়টা ঘোরে 3 তারিখ থেকে। আমরা পৌঁছাই পাদামচেন। সেই দিন আরিতার থেকে যখন পাদামচেনের পথে আমরা যাচ্ছি, ওয়েদারটা হঠাৎ করে প্রচণ্ডভাবে খারাপ হতে শুরু করে। ঝড় বৃষ্টি, মানে বিশ্রী রকমের ওয়েদার। আমরা তো ভাবছি যে সিল্ক রুটটা পুরো ঘুরবো কি করে। মনের মধ্যে তখন একটা আশঙ্কা আসছে যে আদেও কি হোমস্টে থেকে ঘুরতে যেতে পারবো, এরকম কিন্তু আশঙ্কা সবার মনের মধ্যে আসছে। কারণ এত বৃষ্টি হচ্ছে, এত বাজে ওয়েদার, বলার কথা না। আমরা যখন হোমস্টেটায় পৌঁছই তখন দুপুর 3টে মতো বাজে। চারিপাশে বৃষ্টির চোটে অন্ধকার হয়ে এসেছে। হোমস্টেটা একদম বনের মাঝখানে।
ওকে ওকে চারিপাশে ঘন বন জঙ্গল, কাউকে যদি টেনে নিয়ে গিয়ে খুন করেও ওখানে ফেলে দেয় কেউ টের পাবে না। তারপরে পাহাড়ে বৃষ্টি। পাহাড়ে বৃষ্টি। এইবারে আসি, আমাদের গাড়িটা যখন থেমে আমরা যখন হোমস্টের গেটটার মুখে আসি, তখন ওই অ্যাকচুয়ালি হোমস্টেটা 3 তলা। একতলাতে কিছু অনাথ বাচ্চারা থাকে, ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সাহায্য পায়, আর 2তলা আর 3 তলা হচ্ছে ট্যুরিস্টদের থাকতে দেয়। ঘটনাটা ঘটে আমরা যখন গেটের মুখে, তখন ওখানে কিছু বাচ্চা আমাদের দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলতে থাকে এসেছে এসেছে, ঠিক এরকম করে। এবার আমরা ভাবছি যে এসেছে এসেছে কি মানে, অনেক দিন হোমস্টেটা খোলেনি, কেউ আসেনি বলে কি বলছে, বাচ্চা মানুষ না, অনেক কিছু সেন্সেই বলতে পারে, তখন তো অত বুঝতে পারিনি। ঠিক এরকমভাবে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে বলছে, এবং ওদের চোখ মুখ একটা আলাদাই রকমের ব্যাপার, মানে খুব যে আনন্দ কি খুব কি মানে দুঃখ কিছুই বুঝতে পারছি না, খালি জাস্ট এরকম একটা ব্যাপার। তো আমার বোন যে ছিল, সৌমিতা নাম ওর, ও আমাকে বলে যে বাচ্চাগুলো এরম করছে কেন আমাদের দেখে, কাছেও তো আসছে না, ও হাত দিয়ে ডাকেও, শোন শোন, কোনো উত্তর নেই, আসেও না, কিছুই না। আমরা হোমস্টেটায় ঢোকা শুরু করি, আরও কিন্তু দুর্যোগ বাড়ছে, বৃষ্টি আরও একদম জোরে পড়ছে, কিছু অদ্ভুত মানে আশপাশ থেকে না কুকুরের আওয়াজ শুনতে পাই যখন আমরা হোমস্টেটা সিঁড়িটা দিয়ে নামছি, এবং সিঁড়ি দিয়ে নেমে তারপরে হোমস্টের গেটটা, মেন গেটটা, সরু সিঁড়ি, কেউ যদি ওখান থেকে ঠেলে ফেলে দেয় পুরো একদম নিচে বনের জঙ্গলে, মানে ঘন বন জঙ্গলটায় গিয়ে পড়বে, খাদে। ভয় লাগছে, আমরা তো নামছি ঠিক আছে, মা মাসি মামাদের নিয়ে একটু ভয়, কারণ ওদের তো একটু হলেও বয়স হয়েছে। সবাইকে বলছি খুব সাবধানে নামো, দেখে দেখে নামো। গেটটা খুলে আমরা ঢুকেছি, যেই মাত্র হোমস্টের গেটটা খুলে বারান্দাটায় পা দিয়েছি, তুরন্ত কারেন্ট অফ। আচ্ছা। এবং কারেন্ট অফ মানে ওই সময় ওইখানের কারেন্ট অফ হওয়ার ফলে অন্ধকার যেমন রয়েছে, তেমন বাইরে দুর্যোগের অন্ধকার, দুটো মিলিয়ে মানে সাংঘাতিক ওয়েদার। ওকে। রীতিমতো শীত লাগছে, এবং আমাদের মোটামুটি মনে হচ্ছে যে এইখানে না এলেই হতো, কারণ জায়গাটা এত নির্জন, এবং হোমস্টেতে কোনো কিন্তু আমাদের ওই 2তলাটায় আমাদের ফার্স্টে আমরা ওখানে গেছি, কেউ কিন্তু অন্য কোনো টুরিস্ট কেউ নেই। যে কেয়ারটেকার সে এসে কোনো রকমে দায়সারাভাবে বলছে, মানে ও যেন তাড়াতাড়ি করে আমাদের খাবার টাবার দিয়ে কেটে পড়তে পারলে বাঁচে, এরকম একটা ব্যাপার। এবং তখন প্রায় সব মিলিয়ে 4টে হবে, সেই সময় আমাদের মনে হচ্ছে যে সন্ধে 7টা বেজে গেছে, দুর্যোগের অন্ধকার প্লাস কারেন্ট নেই। অতটা জার্নি করে আমরা এসেছি, সবার খুব খিদে পেয়েছে। এবার আমরা বলছি লাগেজগুলো বারান্দায় থাকুক, আগে আমরা লাঞ্চটা করিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার অলরেডি আমাদের তখন 3 বোনের টয়লেটও পেয়েছে, প্রচণ্ড জোরে টয়লেট পেয়েছে। আর একটা কথা বলি, আমরা যখন হোমস্টেটাতে ঢুকি, হোমস্টেতে কিন্তু তখন ঘরগুলো খোলা ছিল না, বন্ধ, তালা বন্ধ। মানে 2তলা 3তলাটা, 3তলাতে তখনও যায়নি, ওটা আসছি। 2তলার ঘটনাটা বলি আগে, ঘরগুলো কিন্তু পুরো তালা বন্ধ। আমরা বলি যে মালগুলো তো ঢোকাবো, তো কেয়ারটেকার বলে আপনারা তো আগে বললেন লাঞ্চ করে নেবেন। আমরা বললাম ঠিক আছে, ওকে, লাঞ্চটা করে নিয়ে তাহলে মালপত্রগুলো ঢুকিয়ে দিতে হবে। ভালো কথা, লাঞ্চ টাঞ্চ সমস্ত কিছু করলাম, করার পরে হঠাৎ করে আমার এবার প্রচণ্ড এত জোর টয়লেট পেয়েছে, আমি আর চেপে রাখতে পারছি না। আমি বলছি একটা ঘর যে কোনো খুলে দিন, আমি একটু ওয়াশরুমে যাব। এইবারে কেয়ারটেকার করলেন কি, 5টা ঘর আমাদের জন্য বরাদ্দ ছিল, 4টে ঘর খুলেছেন। আচ্ছা। এবার আমি বললাম যে 4টে ঘর কেন, আমাদের তো 5টা ঘরের কথা ছিল, সেরকমই তো কথা হয়েছে, 5টা ঘর তো খুলতে হবে। কেয়ারটেকার আমাকে বললেন ওপরের ঘরটা খুলবো তাহলে, আপনাদের এই 4টে ঘরে হবে না অ্যাডজাস্ট? আমরা তো ভাই বোনেরাও বললো, আমিও বললাম না, 5টা ঘর যখন বলা হয়েছে কেন মিছিমিছি গাদাগাদি করে থাকবো, 5টা ঘরেই সবাই মিলে একদম সেট হয়ে যাব।
যেরকম যা অ্যারেঞ্জমেন্ট করা যাবে। যাই হোক, এবার তিনতলার যে ঘরটা, তিনতলার ঘরে ওঠার সিঁড়িটা একদম ছোট, আর বনের একদম পাশে লাগোয়া ঝোলা সিঁড়ি। মানে সিঁড়িটা দিয়ে যখন উঠছি মনে হচ্ছে সিঁড়িটা ভেঙে যেতে পারে যে কোনো সময়। মচমচ মচমচ করছে আমাদের প্রত্যেকের, মানে আমরা যখনই উঠছি পুরো মচমচ মচমচ করছে সিঁড়িটা। ওইভাবে উঠলাম। আমার মা মাসি দোতলা থেকে চেঁচাচ্ছে, ওরে তোরা তিনতলার ঘরটায় যাস না, আমাদের ভালো লাগছে না, কেউ যদি তোদের টেনে নিয়ে যায় আমরা তো বুঝতেও পারবো না, এরকম করে চেঁচাচ্ছে রীতিমতো। ওরা অন্য একটা অ্যাসপেক্ট ভেবেছে। একদমই তাই। এইবারে আমরা ওই ঘরটা ঢুকলাম, ঘরটা দরজা খোলা মাত্রই কেমন একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব। ঠিক আছে, আমরা তখন ভেবেছি যে স্বাভাবিক এরকম ওয়েদার, প্লাস হয়তো বেশ কিছুদিন খোলা হয় না, সেই কারণে হতে পারে। ঘরটায় একটা কেমন গন্ধ, ঠিক আছে, মানে সেই গন্ধটা কীরকম আমি বলি, কিছু কাগজপত্র পোড়ালে যেরকম পোড়া পোড়া একটা গন্ধ থাকে, ওই রকম একটা গন্ধ। এবার মানে যে ঘর অনেক দিন খোলা থাকে না বা খোলা হয় না, তার গন্ধ কিন্তু একটা ভ্যাপসা রকমের হয়, স্যাঁতস্যাঁতে পরিবেশের সাথে ভ্যাপসা গন্ধ। পোড়া পোড়া গন্ধটা কিন্তু হওয়ার কোনো রকম কথাই নয়। ওই ঘরে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ পাই। আচ্ছা। বাথরুমে ওয়াশরুম ইউজ করার জন্য ছিটকিনি দুবার ট্রাই করি খোলার, দরজাটা কিন্তু খোলেনি। দুবার ট্রাই করেছিলাম, খোলেনি। এবার শেষ অবধি আমাদের একজন ভাই গিয়ে জোরে একদম চেপে দরজাটা খোলাতে খুললো। খোলা মাত্রই ওখানে আমরা তিনজন দাঁড়িয়ে আছি স্পটে। ঠান্ডা একটা হাওয়া, যেন কেউ মনে হলো ভেতরে কেউ যেন একদম অপেক্ষাতেই ছিল, দরজাটা যেই মাত্র খোলা হবে সেই মুহূর্তে ঠান্ডা একটা মানে কি বলবো ওটাকে, ঠান্ডা একটা অদ্ভুত ধরনের হাওয়া টাইপের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। দরজাটা জাস্ট খুললাম আর ওরম একটা এসে লাগলো। স্বাভাবিকভাবেই আমরা একটু কীরকম মানে অস্বস্তি বোধ করতে লাগলাম, কারণ এরকম তো হওয়ার কথা নয়। এইবারে আমি যাই হোক ওই ঘরটরগুলো দেখে টেখে নিয়ে, মানে ওপরের ঘরটা পুরো দেখে টেখে নিলাম। এইবার আর একটা কথা বলি, তিনতলাতে আর একজন কোনার দিকে ট্যুরিস্ট ছিলেন। তিনি ওই যখন ঘরটা খোলা হয়েছে তিনি উকি মেরে পাশের একজনকে বলছেন, ওই দেখ ঘরে লোক এসেছে, ওই ঘরে লোক এসেছে, এরকম করে, বাঙালি। এবার আমি বুঝতে পারলাম উনি ওটা দেখে ঘরের দরজাটা পুরো বন্ধ করে দিলেন। এবার আমি দোতলাতে এলাম। আমাদের রুমটা ছিল 103, 103 নম্বর রুম। 103 নম্বর রুমে ঢুকে আমি ওয়াশরুমে গেছি, কারেন্ট অফ, মোবাইলের আলো টর্চটা জ্বালিয়েছি, কমোডের দিকে যাচ্ছি। মানে আমার এখনও বলতে গেলে গায়ে কাঁটা দিচ্ছে। কমোডের ওখানটা যখন গেছি, গিয়ে দেখছি কমোডটা পুরো রক্তে ভরা। কি? রক্তে পুরো ভরা। বন্ধ ঘরের কমোড? হ্যাঁ, রক্তে ভরা। হ্যাঁ, মানে দোতলার ঘরটা বলছি, তিনতলার ঘরটা তো দেখে এলাম। দেখে ওই পাশের একজনও আমাদের আর কি দেখে বললেন, ওই দেখ ওই ঘরটা খুলেছে। আমি মানে এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে। 103 নম্বর রুমে যখন ঢুকে আমি ফার্স্ট ওয়াশরুমটায় যাব। মানে এটা তিনতলার ঘর? দোতলার ঘরে আমি এসেছি, তিনতলার ঘরটা আমি দেখে এলাম। মচমচে সিঁড়ি দিয়ে উপরে উঠে নেমে দিয়ে দোতলার ঘরে 103 নম্বর ঘর, পরপর 4খানা ঘর ছিল। আচ্ছা। ওই 103 নম্বর ঘরের ওয়াশরুমে আমি ফার্স্ট ঢুকেছি। কারেন্ট অফ ছিল, মোবাইলের আলোটা জ্বালানো ছিল। ওয়াশরুমের দরজাটা খুলে কমোডের দিকে এগিয়ে যেতেই আমার গাটা পুরো গুলিয়ে উঠলো। ভাবতে পারবে না, দেখলাম কমোড ভর্তি পুরো টাটকা রক্ত পড়ে। অথচ লাঞ্চের সময় কিন্তু আমরা দেখেছি যে ঘরের দরজাটা বন্ধ ছিল, খোলা হয়নি। তাহলে এইটুকুনির মধ্যে কে এমন ইউজ করবে? আরে কমোড তো এরকমভাবে কেউ নোংরার মতো ইউজও করে না, সে আলাদা রকমের নোংরা করে, আলাদা ব্যাপার সেটা। বাট এই জিনিসপত্র তো খুব একটা নোংরা হয় না এরকম। এবার আমার গাটা প্রচণ্ডভাবে গুলিয়ে উঠেছিল, কারণ সবে তখন খেয়ে উঠেই এরম একটা দৃশ্য দেখছি। আমি ছিটকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমার মামার মেয়ে সৌমি নামর, ওকে আমি বললাম, দেখ তো কমোডের ভেতরে না আমি তাজা রক্ত দেখলাম, আমি কি ঠিক দেখলাম? একটু গিয়ে দেখ তো। ও মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে ও গিয়ে বলছে, তো ভাই দেখছি পুরো কোমর ভর্তি রক্ত। দুজনেই দেখেছো? দুজনেই দেখেছি।
এইবার আমরা দুজনেই পুরো হকচকিয়ে গেছি যে এই রকম ব্যাপার তো মানে এটা তো ভাবাই যায় না, কমোডের মধ্যে তাজা রক্ত। এবার আমাদের কেউ দুজনের মধ্যে কেউ ফ্ল্যাশ করার মতো অবস্থায় নেই যে ওই ওয়াশরুমে যে যাব গিয়ে ফ্ল্যাশটা করব, কারণ খুব স্বাভাবিক এতটা জার্নি করে এসে এই রকম একটা দৃশ্য আমরা কেউ ভাবতেই পারছি না, আনএক্সপেক্টেড, পুরো আনএক্সপেক্টেড। এইবার আমরা সাথে সাথে ওই যে কেয়ারটেকার ছিল তাকে বললাম ওয়াশরুমটা পরিষ্কার করে দেওয়ার জন্য, সে পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দেওয়ার পরে ওই ঘরে আমরা খাটে বসেছি, খাটে বসার সাথে সাথে আমাদের মনে হচ্ছে কিরম একটা কড়া ওষুধের গন্ধ আসছে নাকে প্রচণ্ডভাবে। দেখবে কোনো অ্যান্টিবায়োটিক বা কিছু কড়া ধাঁচের ওষুধ খেলে না একটা কিরম কড়া টাইপের একটা গন্ধ থাকে, গা দিয়েও গন্ধ বেরোয়, মানে এক নাগারে যদি ধরো পরপর ওষুধটা খাওয়া যায়, সেরকম একটা গন্ধ আসতে শুরু করছে। আমরা না ওই ঘরে বসতে পারছি না, আর প্রচণ্ডভাবে ঠান্ডা হয়ে আসছে ঘরটা। এবং আমরা যখন তিনজনে মিলে ওই ঘরে দাঁড়িয়ে আছি, তিন বোনে, আমি, আমার মামার মেয়ে আর মাসির মেয়ে, আমাদের তিনজনকে রান্নাঘর থেকে কেয়ারটেকার এবং তার সাথে দুজন ছোট ছোট মেয়ে ছিল, তারা না অদ্ভুতভাবে দেখছে। এবং আমার মামার মেয়ে তখন বলছে ওরা আমাদের এইভাবে দেখছে কেন। আমি তখন খিল্লি করার জন্য বলেছি বোধহয় মেয়ে দেখছে, বোধহয় মেয়ে দেখছে, কারণ তিনজনে মিলে তিনজনেই মেয়ে। এবার আমার মাসির মেয়ে বলছে মেয়ে যে দেখছে, কিন্তু ওরা কি বুঝছে, আমরা তো পুরো পড়া, আমাদের গায়ে তো পুরো তোমার হুডি চাপানো, মুখে মাস্ক সবই, ওরা দেখছেটা কি, এরকম একটা ব্যাপার হয়েছে। যাই হোক, কিন্তু ওরা অদ্ভুতভাবে, মানে এরকম ধরো তোমার দিকে আমি সোজাসুজি তাকাচ্ছি, আমার কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি যদি তোমার পিছনে কোনো বদমাইশি করে রাখি, আমার মনে কিন্তু একটা গুপচুপ একটা কিরম অস্বস্তি ভাবও চলবে, আমি জানি আমি শয়তানি করেছি এরকম একটা ভাব চলবে, এবং আমি কিন্তু সরাসরি তোমার দিকে দেখতেও পারবো না। ওরা কিন্তু দেখছে পুরো একদম এরকম করে একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে কোণা থেকে দেখে যাচ্ছে আমাদেরকে। যাই হোক, আমরা ব্যাপারটা আর তারপর অত মাথায় নিইনি, আমরা ওইখানে বসি, দরজাটা ভেজাই। তার উপর আমাদের ওই হোমস্টের দরজার ছিটকানিটা কাজ করতো না, মানে ভাঙা টাইপের ছিল। মানে ভেতর থেকে না বাইরে থেকে? ভেতর থেকে। আমরা বড় ট্রলি ব্যাগ দিয়ে চাপা দিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, কারণ ছিটকানিটা ভাঙা, কাজই করে না, কিছু না। তোমরা চেঞ্জ করার কথা বলোনি? হ্যাঁ, আমরা বলেছি চেঞ্জ করার কথা। এইবার বলছে তিনতলায় যে ঘর আছে, মারা তো সেই তিনতলায় আমাদের কিছুতেই যেতে দেবে না, বলছে তোরা তিনজন মেয়ে আমাদের পাশাপাশিই থাক, কোনো অসুবিধা নেই, আমরা পাশেই রয়েছি। এইসব কথাবার্তা হচ্ছে। বিছানায় শুতে যাব, দুটো ডাবল বেডের খাট দিয়েছে ওরা ওই রুমটায়, বিছানায় শুতে যাব, হঠাৎ করে দেখছি যে খাটটায় আমি আর আমার মাসির মেয়ে, আমি আর সৌমিতা বসেছি, সেই খাটটায় কিরম একটা অস্বস্তি হচ্ছে, বসে ঠিক মতো বসতে পারছি না। আমার মাসির মেয়ে তো উঠেই গেল, বসতেই পারলো না। মামার মেয়ে তখন আমাকে বলল যে তুই আমার দিকটায় চলে আয়, আমার খাটটায়। এবার এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের সাথে কিন্তু একটা ছোট্ট পেট ছিল, সে আড়িতার অবধি একদম ফুল মস্তিতে ছিল। যেই পাদাম চেনে পা রাখলাম আমরা হোমস্টেটায়, পুরো ঝিমিয়ে গেল। হ্যাঁ, পুরো ঝিমিয়ে গেল, একটা পাশে নেতিয়ে পড়ে রয়েছে, ওর কোনো রকম কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে না, সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কিচ্ছু না। এবার মামার মেয়ে আমাকে বললো যে আমাদের খাটটায় তুই চলে আয়, ওই খাটটায় শুতে হবে না। আমরা শুলামও না, কিন্তু ওষুধের গন্ধটা কিন্তু আরও তীব্রতর হচ্ছে, নাকে আসছে, এবং একটা সময় এমন হচ্ছে পুরো মাথা যন্ত্রণা হয়ে যাওয়ার মতো ব্যাপারটা। যাই হোক, ঠিক আছে, ওকে। আমরা ভাবলাম একটা রাত মানিয়ে গুছিয়ে নেব, কারণ কোনো অপশান নেই, ওপরের ঘরে মারা কোনোভাবেই শুতে যেতে দেবে না, তিনটেই ঘর, তার মধ্যে একটা ঘরে ভাইরা দখল করে নিয়েছে অলরেডি, আর একটা ঘর বন্ধ, আর একটা ঘরে অন্যদিকে একজন কোনার দিকে একটা বাঙালি ভদ্রলোক আছেন। যাই হোক, যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে আমরা সন্ধ্যা মানে কি ওই যখন তোমার 6টা 10-15 হবে, তখন আমরা ওখানে বারান্দায় সবাই মিলে গল্প করা শুরু করলাম। দুর্যোগ আস্তে আস্তে আরও বাড়ছে, যেন মনে হচ্ছে সন্ধে 6টাটাই রাত 11টা-12টা হয়ে গেছে। আমাদের কেয়ারটেকার খাবার টাবার সমস্ত কিছু তৈরি করে দিয়ে টেবিলের ওপর রেখে দিয়ে বললো আপনারা আপনাদের সময় মতো খেয়ে নেবেন, আমি চললাম। মানে ও রাতে থাকে না ওখানে? ও রাতে থাকে না, কারেন্ট কিন্তু তখন অবধি আসেনি।
সন্ধে যত এগোতে থাকছে তত ঝড় বৃষ্টির প্রকোপ বাড়তে থাকছে। আমাদের যেন মনে হচ্ছে রাত 11টা 12টা হয়ে যাচ্ছে, কিন্তু তখন হয়তো সন্ধে সবে 6টা 6:30 কি 7টা বড়জোর বেজেছে। আমাদের 3 বোনের 103 নম্বর রুমে যাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছে না। মনে হচ্ছে সারাটাক্ষণ ওই বারান্দাতেই বসে আমরা গল্পগুজব করি। এর মধ্যে হলো কি, 3 তলার ঘরের একটা কথা বলেছিলাম আমরা। সেই 3 তলার ঘরটা দখল করেছিল আমার 2 ভাই, 2 মাসির ছেলে। একজনের নাম শুভ আর একজনের নাম প্রীত। ওরা দুজন ওই 3 তলার ঘরে বলল, আমাদের সাথে অনেকক্ষণ বসলো টসলো, তারপর বলল আজকে সারা দুপুর তো শুতেই পারিনি, আমরা দুজনে একটু যাচ্ছি 3 তলার ঘরে রেস্ট নিয়ে নিতে। ওরা যখন উঠছে সেই মচমচে সিঁড়ির সব মানে সিঁড়ি দিয়ে যখন উঠছে মচমচ করছে সিঁড়িটা, মা মাসিরা যথারীতি চেঁচাতে শুরু করেছে, আবার তোরা ওইখানে যাচ্ছিস, তোদের কি দরকার ওই ঘরে থাকার, আমরা তো বুঝতেই পারছি না। ওরা খুব হম্বিতম্বি করে ওপরের ঘরে চলে গেল। আধ ঘন্টা হবে বড়জোর, দেখি আমার শুভ বলে যে ভাইটা, সেই ভাই নেমে আসছে সিঁড়ি দিয়ে। আমি বললাম যে কিরে হয়ে গেল, এর মধ্যে রেস্ট নেওয়া হয়ে গেল, খুব যে বলে গেলি ঘুমোবি টুমোবি, ঘুমোতে পারলি না? বলছে যে না আমার ভালো লাগছে না ওই ঘরে শুয়ে থাকতে, আমি তাই চলে এলাম নিচে গল্প করব। আমি জিজ্ঞেস করলাম প্রীত কি করছে, মানে আমার আর এক মাসির ছেলে। বললো প্রীত তো শুয়ে রয়েছে, ঘুমিয়ে পড়েছে মনে হয়, এইটা অবধি বললো। আমরা গল্প করছি, ইতিমধ্যে নিচ থেকে আমাদের পাকোড়া দিয়ে গেল, পাকোড়া চা কফি সব দিয়ে টিয়ে গেল। এবার ওই সবগুলো আমরা খাচ্ছি, চা পাকোড়া কফি যে যা পারছে খাচ্ছে। হঠাৎ করে কিছুক্ষণ বাদে আমার মাসি বলছে ছেলেটা এতক্ষণ ধরে ঘুমোচ্ছে, যাই আমি একটু গিয়ে দেখে আসি কি করছে। তো মাসিকে আমরা বললাম আমরা কি যাব? তখন ছোট মাসি বলল না আমি গিয়ে দেখে আসছি ও কি করছে। ছোট মাসি ওপরে গেল ওর কাছে, একটু বাদে দেখি মাসির মুখটা থমথমে, পেছনে ভাই প্রায় মানে বলে না কাঁচা ঘুম থেকে টেনে তুলে আনলে যেরকম লোকের আর কি মেজাজ বিগড়ে যায়, সেরকম মেজাজ বিগড়ানো, মুখটা পুরো পাঁচের মতো হয়ে রয়েছে, রেগে রয়েছে, এদিকে কাঁচুমাচু, মানে একটা অদ্ভুত ভাব, চোখ ডলতে ডলতে নামছে সিঁড়ি দিয়ে। নেমে আমরা বললাম যে কিরে কাঁচা ঘুম থেকে তুলে এনেছে? বলছে সবে মাত্র শুভ আমাকে ঘুমটা পাড়িয়ে দিল আর মা গিয়ে সেইখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে এলো। কথাটা একটু খেয়াল করো, ও কথাটা বলল সবে মাত্র শুভ আমাকে ঘুমটা পাড়িয়ে দিল আর মা গিয়ে আমাকে ঘুম থেকে টেনে নিয়ে চলে এলো। শুভ কিন্তু ওপরে ছিল না, কিছুক্ষণ আগে নিচে নেমে এসেছে। আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম আমার 2 মাসির ছেলে ওপরে গিয়েছিল, শুভ একটু বাদে নিচে নেমে এলো। আমরা ওকে জিজ্ঞাসাও করলাম যে তুই কি রে ঘুমালি না? বললো না আমার ওই ঘরে ঘুমোতে ইচ্ছা করছে না। কিন্তু ছোট ভাই বলছে শুভ আমাকে ঘুমটা পাড়ালো আর মা গিয়ে আমাকে ডেকে নিয়ে চলে এলো। ভালো লাগে? শুভ কিন্তু চেয়ারটা ছেড়ে একটু উঠে দাঁড়ালো। বললো আমি ঘুম পাড়ালাম মানে? আমি তো ওইখানে ছিলামই না, আমি বেশ কিছুক্ষণ আগেই নেমে এসেছি, আর আমি তোর খাটেও তো যাইনি, তোকে তো ঘুম পাড়াইনি। বলছি কি বলছিস, আবল তাবল গুল মারছিস, ওদের দুজনের মধ্যে প্রায় ঝামেলা লাগার সমান। আমার প্রীত মানে ছোট ভাই বলছে তুই ভয় দেখাচ্ছিস কেন? আমি তোকে বললাম আমার মাথা যন্ত্রণা করছে, মাথায় একটু কুরকুরি দিয়ে দে, তুই অন্য সময় যেরম কুরকুরি দিস আজকেও সেটা করলি, আমি ঘুমিয়ে পড়লাম, আমি স্পষ্ট তাছাড়া আমি অনুভব করলাম দরজাটা ক্যাচ করে শব্দ হলো, তুই ঢুকলি বারান্দা থেকে, উঠে আমার খাটের পাশে বসলি, মাথায় হাত রাখলি, আমি ঘুমালাম, আমার মানিব্যাগটা এ পাশে সরালাম মানে মাথার দিকে করলাম। যে কি বলছিস উল্টো পাল্টা, আমি এসব কিছুই করিনি। ওদের দুজনের মধ্যে তখন প্রায় ঝামেলা লাগার মতো। আমরা ব্যাপারটা আমলই দিইনি, আমি ভেবেছি ঘুমের ঘোরে ও কি না কি ভেবেছে, আর এ ভাবছে যে ও কি ভেবেছে, মানে আমরা সবাই ভেবেছি ও ঘুমের ঘোরে নিজের মতো বলে গেছে, হয়তো আদৌ এইসব কিছু ঘটেনি, ব্যাপারটা মাথাতেই নিইনি। কিন্তু এই ঘটনাটা সেই সময় ঘটে গেল একটা সময় এর মাঝেই। এবার আসি রাতের প্রসঙ্গতে। রাত প্রায় 10:30 তখন হবে। পরের দিন আমাদের নাথুলা যাওয়ার প্ল্যান আছে, বাদাম চেন থেকে ভোর 4টায় বেরানোর কথা।
10:30টার সময় মা মামারা সবাই মিলে তাড়া দিতে লাগলো যে চল এবার ডিনারটা সেরে ফেলি, কারণ বেশি সময় নষ্ট করে লাভ নেই, আর এই যা দুর্যোগ বাড়ছে, শুয়ে পড়ি, সারাদিন রেস্ট হয়নি। এবার দুই ভাইয়ের মধ্যে যে ঝামেলাটা হলো ওই ছোট্ট কারণে, ওদের কিন্তু ওরা দুজনে আবার ঠিক করেছে, না ঠিক আছে আমরা আবার ওই ঘরেই শুতে যাব। আমরা বললাম এই তোদের মধ্যে ঝামেলা হলো, আবার ওই ঘরে যাবি? বলছে হ্যাঁ কি আছে, শুতে যাব ওই ঘরে, অসুবিধা নেই, আমরা বাবা আরাম করে শোবো। ভালো কথা। মা মাসিরা যেরকম আবার বারণ করার সেরকম আবার তোরা আবার ওই ঘরে যাবি, কি এত ওই ঘরে আছে আমি বুঝি না, কে মাথায় কুরকুরি দিয়েছে, কে সুরসুরি দিয়েছে, এই নিয়ে তোদের ঝামেলা। যাই হোক এইসব করে টোরে আমরা ডিনারটা করতে থাকলাম। দুর্যোগ তখন আরও বাড়ছে। ওই যে ধসটা নামবে, ধস নামার আগের যে মুহূর্ত, মানে আরও যে প্রকৃতি ভীষণভাবে ক্ষেপে উঠছে, সেটা তো তখন অবধি আমরা বুঝতে পারিনি যেরকম একটা রাতের মধ্যে কেলেঙ্কারি হতে চলেছে। কিন্তু আমরা বৃষ্টির যে তেজ, যে গতি, বাতাসের যে হাওয়া, চারিদিকে যেভাবে যা হচ্ছে, দুর্যোগটা বাড়ছে, আমরা দেখে বুঝতে পারছিলাম যে কিছু হয়তো সমস্যা হবে আমাদের কালকে যাওয়ার জন্য, কিন্তু এইভাবে দুর্যোগ নামবে বুঝতে পারিনি। ওকে, আমরা শুতে গেলাম, কিন্তু ওই আমাদের 103 নম্বর রুমে যাওয়ার প্রতি অনীহা, যেতে আমাদের তিনজনের কিছুতেই ইচ্ছা করছে না। ইতিমধ্যে আমার বৌদি একবার আমাদের 103 নম্বর রুমে গিয়েছিল, পরেও জানিয়েছে ওই রুমেও ঢুকেছিল ঠিকই, কিন্তু চট করে বেরিয়ে এসছে, যেন ওর মনে হয়েছে ওই রুম থেকে ওকে, ও পুরো এই কথাটা ইউজ করে বলেছে, এই লাইনটাই, যে আমি যখন ঢুকলাম আমার মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা মেরে বার করে দিল। মানে কেউ চায় না মানে আমি ওই ঘরটায় থাকি, এবং ওর অরাটা খুব স্ট্রং। ওকে, মানে বেশ ভালো মতো পুজো আচ্ছা করে, ঠিক আছে। ও বলছে যে আমার মনে হলো কেউ যেন একটা আমাকে ধাক্কা মেরে বার করে দিল, আমি ওই ঘরে বসতে পারলাম না, আমি চলে এলাম। এবার আমরা রাত্রিবেলা ওই তিনজন ওই ঘরটায় ঢুকেছি। আমার যে মামার মেয়ে ছিল সৌমি, এবং সৌমির সাথে পেট ছিল, পেটটা আগেই বলেছি ঝিমিয়েছিল মারাত্মকভাবে। ওই ঘরে দুটো ডাবল বেড ছিল, একটা ঘরে আমি আমার মাসির মেয়ে সৌমিতা, আর একটা ঘরে পেট আর মানে আর একটা খাটে পেট আর সৌমি শুয়েছে। তখন কত হবে 12টা 15-20 মতো বাজে। আমরা তো ওই খাটটা, যে খাটে আমরা একটা সময় বসতে পারিনি দুপুরবেলা গিয়ে উঠে চলে এসেছিলাম, সেই খাটে আমি আর সৌমিতা আবার বসা মাত্রই কিরম একটা বিশ্রী টাইপের অনুভূতি হচ্ছে, যেন মনে হচ্ছে খাটটা নেমে নেমে যাচ্ছে, গদিটা যেন নেমে নেমে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে। আচ্ছা, আমাকে বোন লিটারালি বলছে যে এই গদিটা কিরম একটু অসুবিধা হচ্ছে, কি একটু নেমে নেমে, তোরও কি মনে হচ্ছে একটু ভেতরে ঢুকে ঢুকে যাচ্ছি? আমি বললাম হ্যাঁ আমার কিন্তু তাই মনে হচ্ছে, আমি বলিনি, আমি ভাবছি হয়তো আমার নিজের মনের ভুল বলে এরকম হচ্ছে। বলছে না আমিও তো এই একই জিনিস ফিল করছি। তো তখন ও বলল আমাকে, শোন না আমরা না এই খাটটায় পুরোপুরি শোবো না বুঝলি, এমনিতেই তো বাইরে এরম দুর্যোগ চলছে, আমরা কোনো রকমভাবে হেলান দিয়ে রাতটা কাটিয়ে দিই, কালকে গাড়িতে ঘুমোতে ঘুমোতে যাব, তখন তো আর আমাদের কোনো চাপ নেই। আমি বললাম ঠিক আছে, তুই তাহলে ভিডিও করবি না যদি গাড়িতে ঘুমোতে ঘুমোতে যাস? বললো ভিডিওটা আমি কাউকে মানে অন্য কাউকে দিয়ে দেবো দায়িত্ব, আমরা আজকে হেলান দিয়ে কাটিয়ে দিই। তো আমরা ঠিক ওই হেলানটা দিয়ে আমরা দুজনে হাফ শোয়া টাইপের হয়ে থাকলাম। 12টা 15 থেকে দেখি পাশের যে বেডে আমার যে মামার মেয়ে মানে সৌমি আর পেটটা ছিল, তারা দেখি ঘুমোচ্ছে রীতিমতো। আর অদ্ভুতভাবে সৌমির মুখটা ভীষণ কঠিন, মানে ঘুমোলে মানুষ ঠিক আছে নিজের মতো ঘুমোচ্ছে ওকে, কিন্তু ওর মুখের মধ্যে একটা ভীষণ রাগের একটা ভাব। আমার মাসির মেয়ে সৌমিতা আমাকে বলছে, সৌমির মুখটা দেখ কিরকম একটা অদ্ভুত রাগি রাগি টাইপের লাগছে না? আমি এবার ওর কথাতে দেখলাম সত্যি তো কিরকম একটা অদ্ভুত ধরনের, মানে একটা রাগের ভাব, রেগে শুয়ে রয়েছে, মানে এরকম ভাবটা যে যদি কারুর মনে এক রকমের ইচ্ছা থাকে কিন্তু সেই ইচ্ছাটা ঠিকঠাকভাবে পূরণ হলো না, বাস্তবায়িত হলো না, তাহলে যে মনের মধ্যে একটা আধা খেচড়া রাগ যে হলো না কেন, এরকম একটা যে ভাবটা থাকে,
ওর মুখের ওপর ঠিক সেই রকম একটা রাগের ভাব। এবং কোনোদিন আমি এইটা দেখিনি যে ও শুয়ে পড়া মাত্রই ঘুমিয়ে পড়ছে। কোনো দিন এটা আজ অবধি হয়নি, কারণ আমরা 3 বোনে থাকলেই খিল্লি করি খুব স্বাভাবিকভাবে। আর আমাদের বয়সের ডিফারেন্স তোমার ওই 1-2 বছর করে, তা বুঝতেই পারছো খুব ভালো স্ট্রং বন্ডিংটা। ও পুরোপুরি শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ঘুমোচ্ছে এবং মুখটা অদ্ভুত ওই রাগ টাইপের ভাব নিয়ে ঘুমোচ্ছে। পেটটা পুরো নিস্তেজ, প্রথম থেকেই বলেছিলাম, কোনো ডাকা সাড়ার শব্দ কিচ্ছু না, ঘুমোচ্ছে। আমরা এদিকে দুজনে মিলে খিল্লি করছি, মানে সে একদম সেই আমাদের নিজেদের মতো খিল্লি করছি। এবারে অদ্ভুত একটা জিনিস হওয়া শুরু করলো। 12:35-40 থেকে আমার মাসির মেয়ে সৌমিতা আমাকে সমানে বলছে, এই একটু বারান্দায় যাবি? ঠিক এই টোনে বলছে। আমি বলছি কেন, বারান্দায় যাব কেন? এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, কেউ নেই, বারান্দায় আমরা যাব কেন? ও সমানে আমাকে বলছে। আমার মনের মধ্যে হচ্ছে তখন এরকম একটা ভাব, ওকে কি বারান্দায় কেউ টানছে, মানে বারান্দায় যাওয়ার জন্য এতটা কেন আর কি ইচ্ছা মনের মধ্যে। মানে যেখানে ওরকম একটা ভাবো, একটা সাংঘাতিক রাত, বারান্দায় মানে কেউ নেই, 12:35-40 আর ওরকম দুর্যোগ, সেই সময় বারান্দায় যাওয়ার ইচ্ছাটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়, একদমই নয়। আর মানুষের মনে একটা ভয় তো থাকবেই। আর মানে বিশ্বাস করবে না, আমার বলতে গিয়ে এখন গায়ে কাঁটা দিচ্ছে। আমি এইটা তো ভাবছি যে ওকে কি কেউ একটা, মানে ওর কি কিছুর প্রতি একটা আকর্ষণ হচ্ছে, বারান্দাতে কিছু একটা রয়েছে যেটা ওকে টানছে। ওর ঠিক এই টোনে, স্বাভাবিক টোনেও নয়, বারান্দায় যাবি রে, ঠিক এই রকম আমার পাশে বসে বলছে, বারান্দায় চ না, বারান্দায় যাবি, ঠিক এইভাবে বলে যাচ্ছে। আমি বলছি না, আমি বারান্দায় যাবো না, বারান্দায় গিয়ে কি হবে, গল্প কর, শুতে হবে না, গল্প কর। কিছুতেই ওকে থামানো যাচ্ছে না, ও 2-3টে কথা হচ্ছে আর বারান্দায় যাওয়ার কথা বলছে। বারান্দায় চ না রে, বারান্দায় যাবি, শেষ পর্যন্ত মানে কাকুতির স্বর, কাকুতি করার তো কিছু নেই, যেন ও মনে আমাকে রিকোয়েস্ট করছে বারান্দায় চ না, মানে এরা বারান্দায় যাবি, এটাই কাকুতির কোনো ব্যাপারই নয়। আর বিশ্বাস করবে না, আমার তখন মনে হচ্ছে বারান্দায় আমি যদি যাই তাহলে কিছু হয়তো একটা এমন দেখতে পাবো যেটা দেখলে আমি কি অবস্থায় চলে যাব সেটার কোনো ঠিক নেই। ওই অনুভূতিটা আমার মনের মধ্যে কিন্তু হচ্ছে। আমি ওকে কিছুতেই আটকাতে পারি না, খালি থেকে থেকে বলে বারান্দায় যাবি, বারান্দায় যাবি, এরকম। আর ঠিক এই টোনটা, বারান্দায় চ না, বারান্দায় যাবি। মানে কারোর যদি কিছু তোমাকে দেখানোর ইচ্ছা থাকে, কিছু করানোর ইচ্ছা থাকে, তাহলে এই টোনটা হয়। একটা সময় রিকোয়েস্ট করে যখন কাজ হয় না, তখন মানুষ কিন্তু ওই কাকুতি করে, কাকুতি করে যে চ না রে, এরম টাইপের ব্যাপারটা। ওর টোনটা ঠিক এই রকমভাবে যাচ্ছে। আমি ওকে বললাম, এখন 1:45 বাজে, বাইরে মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে। ও এর মধ্যে আর একটা জিনিস, আমাদের জানলার পর্দাটা খুব পাতলা ছিল, আর দরজার ছিটকানিটা ছিল না, আমি বলেইছি কাজ করে না, ওটা ওই লাগেজ দিয়ে চাপা দেয়া। ওই হাওয়া দিচ্ছে আর ঠক 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 ঠক, এমনি স্বাভাবিকভাবে দরজাটা, কাঠের দরজা ওরম করছে, লাগেজগুলোর জন্য কোনো রকমে টিকে রয়েছে দরজাটা। হাওয়ার তেজ তো বাড়ছে, জানলার পর্দাটা পুরো সাদা তার মধ্যে, আর আমার ওই রকম মনে হচ্ছে। আর ও ঠিক আমার দিকে তাকিয়ে ওইরকম স্বরে বলছে, আমার যেন মনে হচ্ছে ওকে কেউ শিখিয়েও দিতে পারে যে ওকে বারান্দায় নিয়ে আয়, এরম টাইপের একটা ব্যাপার। বারান্দায় চ না, বারান্দায় যাবি, এইরকম হচ্ছে। দরজাটা, জানলার পর্দাটা পুরো কাঁপছে মানে কি উঠছে এরকমভাবে, পাতলা পর্দা। এবার আমার একটু সত্যি কথা বলতে একটু ভয় ভয় করছে, জানলার বাইরে দিয়ে ওই পর্দার এটা দিয়ে তাকালে আমার যেন মনে হচ্ছে যে আমি যদি খুব ভুল না হই, আমাদের জানলার পাশে কেউ একটা দাঁড়িয়ে কথা শুনছে তোমাদের কথাটা। একদম জানলায় যে এই বাইরে যে আমি যেতে চাইছি না, সেটা মনে হয় কেউ শুনছে, আমার মনে হচ্ছে এটা। আমি ওকে তখন বলতে পারছি না যে এসব কিছু না, তুই শুয়ে পড়। ওকে আমি কিছুতেই ধরে রাখতে পারি না, ও ঠিক জানলার এরম করে তাকাচ্ছে আর কথাটা বলছে, বাইরে চ না, বাইরে যাবি। এবার আমার মনে হচ্ছে ওই একটা যে বারান্দায় গেলেই, বাইরে গেলেই আমি কিছু একটা এমন দেখব যেটা আমার কি হবে আমি জানি না, এবং কেউ একটা কথা শুনছে, অনবরত কথা শুনছে। এইবারে আমি ওকে বললাম 1:45 মতো বাজে, চল শুয়ে পড়ি।
চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে যা, মানে রেস্ট নিয়ে চুপচাপ, আর কিচ্ছু করতে হবে না। একটা 15 কি 20 আমি জাস্ট হাতের ঘড়িটা দেখেছি, তখন ওই রকম সময় বাজে, চোখটা বন্ধ করেছে। কাঠের দরজাটা সমানে ওইরকম আওয়াজ করে চলেছে, হাওয়ার তোড়ে, স্বাভাবিক ওটা হবেই। ওদিকে বাথরুমের ড্রেন, মানে ওই পাইপটা দিয়ে জল বয়ে যাচ্ছে, বৃষ্টির কলকল কলকল টাইপের একটা শব্দ হচ্ছে, মানে সব মিলে একটা অদ্ভুত পরিবেশ। ঘরের মধ্যে ঠান্ডাটাও বাড়ছে, তার সাথে ওই অ্যান্টিবায়োটিক টাইপের কড়া ওষুধের গন্ধটা পুরো ঘরময় ছেয়ে গেছে। মাথা আবার যন্ত্রণা করা শুরু করেছে, কারণ এক নাগারে গন্ধটা নেওয়া যাচ্ছে না, এত কড়া গন্ধ। দুজনে মিলে শুয়েছি হাফ অ্যালান দিয়ে, চোখটা বন্ধ করা। একটা 15-20 সময় আমি পুরো, মানে দেখবে যখন চোখটা তোমার হাফ বোঝা থাকবে, পুরোপুরি ঘুমে তুমি একদম, মানে ঘুমের মধ্যে আর কি তুমি নেই, হাফ ঘুম, মানে জাগা, মানে জাস্ট চোখটা বন্ধ করা, এরকম একটা ব্যাপার। তখন তোমার মুখের দিকে যদি কেউ ঝুঁকে পড়ে, তুমি কিন্তু বুঝতে পারবে, ফিল করা যায়। আমার কাঁটা দিচ্ছে বলতে গিয়ে, আমি শুয়ে রয়েছি এরমভাবে, আমার মানে জাস্ট চোখটা বন্ধ করা, ঘুমেও আমি তখন গভীর ঘুমেও যাইনি, কিন্তু মুখের সামনেটায় চোখটা জাস্ট খুলেছি, মুখের সামনেটায় দেখি একটা মুখ পুরো ঝুঁকে আমাকে দেখছে। দেখেছো এটা? পুরো চোখের সামনে আমি দেখছি, পুরো ঝুঁকে পড়ে দেখছে। আমি যেই থতমত খেয়ে এগিয়ে গেছি, আমার কিন্তু তখন মানে মোটামুটি দাঁতে দাঁত লেগে গেছে, গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। পাশে যে বোনকে ডাকবো, ওই বোন তো ওই খাটে, ওকে তো ডাকা দূরে থাক, আমি যে ওকে ডাকবো, আমার হাত পা চলছে না, আমার দাঁতে পুরো দাঁত লেগে, মানে এরম ব্যাপারটা হচ্ছে। তখন আমি যেই মাত্র একটু জাস্ট এইভাবে আর কি নড়ে চড়ে উঠেছি, আমি দেখলাম মুহূর্তের মধ্যে অবয়বটা ওয়াশরুমের দিকে এক ঝটকায় চলে গেল পুরো, এবং মাঝারি অবয়ব, কালো রঙের, আর এই রকম ধরো চুল, আমার যেটুকুনি আচ্ছাতে মনে হলো এইরকম চুল, মহিলা অবয়ব, এক ঝটকায় ওদিকে চলে গেল। এবং এখানে অদ্ভুত একটা ব্যাপার আছে, আমি যখন চোখের সামনে তাকে দেখেছিলাম, তার মুখটা কিন্তু অস্পষ্ট ছিল, অন্ধকারের মধ্যে অস্পষ্ট ছিল, কিন্তু সে যখন ওইখানে চলে গেল, তখন আমার যেন মনে হলো মুখটার মধ্যে কালো প্লাস্টিক জড়ানো, যেরকম মাংস টাংস কিনলে যেরকম কালো প্লাস্টিক দিয়ে দেয়, সেই রকম কালো প্লাস্টিক। আমার এটা মনে হয়েছে, আমি ভুলও হতে পারি, বাট মনে হয় না আমি ভুল, কারণ এইসব জিনিসে যারা দেখে তারা একমাত্র প্রত্যক্ষ করতে পারে ব্যাপারটা কি। এক্স্যাক্টলি। আমার মনে হলো যেন পুরো কালো একটা পলিথিন দিয়ে মোড়ানো মুখটা, এবং সে ওয়াশরুমের দিকটায় চলে গেল। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, রীতিমতো কাঁপছি। আমি কোনো রকমে ওকে গায়ে ধাক্কা দিয়ে, আমার মানে যে বোন ছিল আমার পাশে, তাকে আমি কোনো রকমে উঠালাম। উঠে আমি তোতলাচ্ছি, মানে স্বাভাবিক কথা বলতে পারছি না, তোতলাচ্ছি পুরো, কারণ মারাত্মক ভয় পেয়ে গেছি তো। আর ওরকম তো আমি ভাবতেও পারিনি যে এরকম একটা জিনিস আমি দেখতে পাবো। আমি পুরো তোতলাচ্ছি, মানে পুরো ওকে তোতলাতে তোতলাতে বলছি, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আমি ওকে কোনো রকমে বললাম, কাউকে আমি একটা দেখেছি, তোতলে তোতলে পুরো, কাউকে আমি একটা দেখেছি ওয়াশরুম, মানে ওই দিকে করছি, আঙুলটা দেখাচ্ছি। ও বলছে, তুই ইয়ার্কি মারছিস? ইয়ার্কি মারিস না রাত বিরেতে। আমি বলছি, না আমি ইয়ার্কি মারছি না, আমি সত্যি বলছি। অদ্ভুত একটা জিনিস আমি তোমাকে এবারে বলি, লাইট জ্বালানোর আগের ঘটনা এটা। এই যে কথাটা যে ওকে আমি তোতলে তোতলে বলছি, খাট থেকে উঠে পড়েছি আমরা দুজনে, মেঝেতে দাঁড়িয়ে কথাগুলো বলছি, আমার ওই আর একটা যে বোন ছিল পেটের সাথে শুয়ে, ওর কিন্তু কোনো রকম হুঁশ নেই, ও বেঘোরে ঘুমোচ্ছে। আমরা ধরো এইরকম স্বরে কথা বলছি, একটা উত্তেজনা চরম, সেই সময়ে আমরা এরকম জোরে কথা বলছি, পাশে যে কেউ ঘুমোলে কিন্তু তার ঘুমটা ভাঙা খুব স্বাভাবিক। এক্স্যাক্টলি। এবার আমি যদি ধরেও নিই যে ওই সময় ওর ঘুম ভাঙেনি, গভীর ঘুমে ছিল, লাইট জ্বালিয়েছি, লাইটটা জ্বালিয়ে দুজনে মিলে
পুরো ওই ওয়াশরুমের দিকে এক পা করে এগোচ্ছি, আর এই ওয়াশরুমেই কিন্তু আমি প্রথমে ঢুকে রক্ত দেখেছিলাম, যেটা বলছিলে তুমি। হ্যাঁ, ওয়াশরুমের ওই দিকটা গেছি, লাইট জ্বালিয়েছি, কথা তো বলছি দুজনে, পুরো জোরে জোরে কথা বলছি, কারণ এই এমন একটা ব্যাপার হয়ে গেছে, তখন তো ফিস করে কথা বলার কোনো জো নেই। আমি তো বিশাল ভয়ে রয়েছি আর ও ভয় পাচ্ছে, ওর কোনো রকম হুঁশ নেই, ও পুরো ঘুমোচ্ছে। এবং পাশে যে পেটটা কিন্তু সাধারণত এরকম ঝিমিয়ে থাকে না, পেটটা পুরো ঝিমিয়ে রয়েছে। যখন লাইট মাইট জ্বালানোর কিছুক্ষণ পরে পেটটা উঠেছে, উঠে বিশ্বাস করবে না, খাট থেকে এক লাফ দিয়ে ও ওয়াশরুমের দিকেই গেছে, দিয়ে ঘুরে আবার চুপচাপ শুয়ে পড়েছে ওই বিছানাতে। অদ্ভুত জিনিসটা আমাদের লেগেছে। আমরা তখন ভাইদের ফোন করেছি, যে 3 তলায় যে 2 ভাই ছিল, শুভ আর প্রীত, ওদেরকে কোনো রকমে বলেছি তোরা একটু আসবি আমাদের ঘরে। ওরা এসেছে, কথা বলছি 4 জনে মিলে। ওই বোনের কিন্তু কোনো রকম হুঁশ নেই এবং মুখটা অসম্ভব রকমের কঠিন, মানে রাগে একদম রেগে রয়েছে মুখের মধ্যে, এরকম একটা ভাব পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা 4 জনেই দেখছি ও রেগে ঘুমোচ্ছে, মানে রাগ একটা মুখের মধ্যে। রাগটা তো এইরকম মুখের ভাবভঙ্গি হওয়াটা তো স্বাভাবিক নয়, যতই লোকজন ঘুমোক। এবং 4 জনে মিলে কথা বলছি উত্তেজিত ভঙ্গিমায়, ওর ঘুম ভাঙছে না। এটা হয়, এটা স্বাভাবিক ব্যাপার নয়, মানে একদম সেন্স নেই এটা বলা যেতে পারে। একদমই তাই। ও কোন জগতে ছিল সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না, এত কিছু হয়ে যাচ্ছে, ঘুম ভাঙছে না। ওকে তারপর আমরা ডাকছি, ও সহজে ঘুম থেকে উঠতে পারছে না, মানে চোখ তুলে তাকাবে কি, মানে ও টোটালি নিজের জায়গায়। আমাদের যদি 2 বোনের ওই সময় কিছু হয়েও যেত, ও কিন্তু কোনো টেরই পেত না, কারণ ও টোটালি অন্য জগতে তখন। এইবারই আসি তার পরের কথায়। ভাইরা বলল তোরা কি তাহলে আমাদের ঘরে যাবি, কারণ 2টো করে বেড তো ঘরে। আনলাম তাহলে ও কি করবে, ও তো একা হয়ে যাবে, এইভাবে তো আমরা যেতে পারবো না, তাহলে ওকে কোথাও শিফট করতে হবে। তখন আমার এই মাসির মেয়ে মানে সৌমিতা, যে আমাকে বারবার করে বাইরে যাওয়ার কথা বলছিল, ও তখন বলল ঠিক আছে তোরা এখন যা, আমরা আরেকবার একটু দেখি কি হয় ব্যাপারটা, তারপর সেরাম হলে আমরা তোদের ফোন করছি। ওরা তো চলে গেল, মানে একদম ক্রিটিক্যাল কন্ডিশন, মারাত্মক রকমের। ও তার মধ্যে একটা মজার ঘটনাও হয়েছে, আমাদের দুজনেরই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, কারণ ভয় পেয়ে গেছি তো, ঠান্ডা বাড়ছে সমানে, স্বাভাবিক ব্যাপার এটা। জলও খেয়েছি ওই সময়, জল টল খেয়ে এবার ওয়াশরুমে আমাদের যাওয়ার দরকার, আমরা তো ভয় যেতে পারছি না, কি করব। এবার মাদের যদি ঠক করে ডাকতে যাই, মারা তো প্রথম কথাই বলবে কি হয়েছে, আর এত কিছু তখন বোঝালে মারা বলবে, প্রথম কথাই বলবে তাহলে ওই ঘরে থাকলি কেন, মানে আগে 4টে প্রশ্ন, তার প্রশ্ন উত্তর পর্ব শেষ করে হয়তো ঘটনাটা গিয়ে আমরা শেষ করতে পারবো, সেটা তখন জো নেই আমাদের করার মতো। আর 4টেই সবাই উঠবে বেরোবে, আমরা কাকে ডাকবো তখন? আর এটাও বলতে পারে এত বড় বড় সব ছেলে মেয়ে হয়েছিস, ভূতে ভয় পাস, বলতেই পারে, এটা বলা যায় না কিছু, একদম এই সব ব্যাপার হতেই পারে। ফিল না করছে বা না দেখছে, হ্যাঁ, ততক্ষণ এই কোশ্চেনটাই আসবে যে এত বড় হয়ে গেছিস, ভয় পাস। হ্যাঁ, বলেছিলাম তোদের শুতে না, এইসব কথা। আর বুঝতেই পারছো 3 জন মেয়ে মিলে শুয়েছি, মানে এই কথাটা ফার্স্টে উঠবে। বলেছিলাম শুতে না, আমাদের সাথে শেয়ার করে শুয়ে পড়। আর আমার বৌদিও তো খুব বারণ করেছিল ওই ঘরটায় শুতে, আমরা শুনিনি বৌদির কথা। যাই হোক, এইসব ব্যাপার এটে করে আমরা নিজের মনকে শান্ত করলাম, চোখের ভুল দেখেছি। ও তো বলে যাচ্ছে তুই চোখে হয়তো ভুল দেখেছিস, না আমি তো জানি আমি কি দেখেছি। আমি ওকে খালি বললাম ঠিক আছে যা দেখেছি আমি দেখেছি, চল চুপচাপ আবার শুয়ে পড়ি, টয়লেট চেপে রাখতে হবে, কিছু করার নেই। কিন্তু ও বলছে চোরে পাচ্ছে তো কি করব, এইসব বলে যাচ্ছি দুজনে মিলে। ওদিকে ওর তো কোনো ঘুম ভাঙার কোনো মানে প্রশ্ন, মানে সিনই নেই, ওর মতো রয়েছে। এইবারে যে ব্যাপারটা হলো, ঘরে ঠান্ডা আরও বাড়ছে, মানে রীতিমতো আমরা কাঁপছি। এবার ওই খাটে একটা কম্বল ভাঁজ করা ছিল, বহু পুরনো দিনের মনে হয়। কম্বলটা আমরা নিতে পারবো না, কারণ ওর ওপর মোটামুটি খুব কম করে হলেও 25-30 কেজি ধুলো জমে রয়েছে। ওই ধুলো ঝেড়ে কম্বল নেওয়ার আগে বাবা কোনো দরকার নেই, আমরা রীতিমতো কাঁপছি। এদিকে লাগেজ খুলে যে আর একটা হুডি বা কিছু বার করব সেই উপায়টাও নেই, খাট থেকে নামতে হবে তো, আর খাট থেকে নামতে হওয়া মানে পেছন ফিরলে ওয়াশরুমের সামনে।
মানে চারিদিক থেকেই আমাদের একটা বিশাল চাপের ব্যাপার। যাই হোক, আমি বলছি চুপ করে শুয়ে থাক, হয়ে যাবে হয়ে যাবে, আর একটু এইসব করছি। বাথরুম থেকে এইবারে ফ্ল্যাশ করার শব্দ, পুরো কেউ নেই, আমরা 3 জন তো আছি। পুরো ফ্ল্যাশ করার শব্দ, শুধু ফ্ল্যাশ করার শব্দ হলেও একটা আলাদা ব্যাপার ছিল, ফ্ল্যাশ অবধি থেমে নেই ব্যাপারটা। এবার আমি তোমাকে বলি, একটা বালতিতে জল ভরে কেউ মগ দিয়ে স্নান করলে দেখবে একটা ঝপাং ঝপাং করে আওয়াজ হয়, ঝপাং ঝপাং করে ওরকম আওয়াজ হতে শুরু করলো, এবং পুরো বাথরুমে জল পড়ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। বৃষ্টি পড়ছিল, সেই পাইপের মধ্যে দিয়ে জলটা নামছে, সেটার কিন্তু কলকল কলকল একটা শব্দ, ওটা আলাদা। আর ঝপাং ঝপাং টাইপের শব্দটা কিন্তু আলাদা, দুটোর মধ্যে পার্থক্য আছে, ফারাক আছে। আমরা দুজনে ফার্স্টে মনে করলাম যে ওটা হয়তো বৃষ্টির জলের শব্দ, কিন্তু কিভাবে মনে করব, মনকে বোঝাবো কি করে, কারণ পাইপ দিয়ে তো অনর্গল জল পড়ে চলেছে কলকল কলকল করে। আর এইটা একটু গ্যাপ নিচ্ছে, আবার ঝপাং ঝপাং ঝপাং, আর মানে বিশ্বাস করতে পারবে না, পুরো বালতি, আর মানে এই যে ধরো পুরো বালতিটা খালি হয়ে গেলে মগটা যদি কেউ ওপর থেকে ফেলে দেয়, একটা আওয়াজ হবে তো বালতিতে পড়ে মগটা, বাথরুম থেকে ওই আওয়াজ আসছে পরপর, একবার না, পরপর 3 থেকে 4 বার। আর ওষুধের গন্ধে পুরো ছেয়ে যাচ্ছে ঘরটা, আর ওই রকম সেই ঝপাং ঝপাং জলের আওয়াজ, আর ওই মগ ফেলার আওয়াজ, এবং মগটা রীতিমতো এইরকম এতে মানে ছেড়ে দিচ্ছে আর কি, যাতে ওটা বালতিতে গিয়ে পড়ে। আওয়াজ হচ্ছে খুব স্বাভাবিকভাবে, এবং ওই জিনিসটা অবধি আমরা কোনো রকমে ভাবছি যে এটা কী হচ্ছে, বোঝার চেষ্টা করছি। ফ্ল্যাশের আওয়াজ আগে পেয়েছি, এবার বাথরুমের দরজায় নক নক, ওইটা আমরা আর নিজেদেরকে ধরে রাখতে পারিনি, ভেতর থেকে নক করছে। মানে যেরকম কিরম বলো তো, এইরকমভাবে যদি কেউ এটা করে, এইরকম হলে একটা ঠকঠক শব্দ হয়, আর এরকম হলে একটা চাপড় চাপড় টাইপের লাগে, দমদম দমদম এরম টাইপের একটা আওয়াজ হচ্ছে, ভোঁতা একটা আওয়াজ। ওই আওয়াজে আমরা আর নিজেদের ধরে রাখতে পারিনি। ওই বোনের তো প্রায় কাঁদো কাঁদো অবস্থা, আমার তো মানে তখন মোটামুটি আমি তো শেষ, কারণ আমি একটা জিনিস দেখেই ফেলেছি। আমি বললাম এবার বিশ্বাস হচ্ছে তো, এখানে আর থাকতে পারবো কি আমরা? ও বলছে কোনোভাবেই সম্ভব না, ওকে যে করেই হোক তুলতে হবে, আমরা শিফট করে যাই বাকি যে 3টে রুমে। এবার ওকে তুলবো কি, ও তো ঘুমের মধ্যে মানে সেই কিরমভাবে ঘুমোচ্ছে, মানে সেই একদম নেশা করে যেরকম আলাদাই লেভেলে ওই রকমভাবে ঘুমোচ্ছে। ডাকছি উঠছে না, যেন ওকে কেউ ইচ্ছে করেই ঘুম পাড়িয়ে দিয়েছে, অতটা গভীর ঘুমে যেন ইচ্ছা করে কেউ ওকে পাঠিয়ে দিয়েছে, যাতে কিছু এদিককার ব্যাপার টের না পায়। কোনো রকমে ওকে উঠিয়েছি, ও সেই টলতে এরমভাবে সেই টলতে ওকে একটা ঘরে শিফট করা হলো। আমাদের মালপত্র এই ঘরেই থাকলো, আমরা গেলাম আর একটা ঘরে। বিশ্বাস করবে না কৌস্তব, ওই ঘরটা, অন্য ঘরে যখন আমি ঢুকলাম, ওই ঘরের টেম্পারেচার আর আমাদের 103 নম্বর ঘরের টেম্পারেচার আকাশ পাতাল একদম ফারাক। ঠান্ডা ছিল তোমাদের ঘরটা? 103 মারাত্মক ঠান্ডা, আর ওই ঘরটা নর্মাল। সিকিমে কি ওই সময় ঠান্ডা ছিল না লাইক নর্মাল? সিকিমে অন্য জায়গাগুলোতে নর্মাল ছিল, এই পাদামচেনে ঠান্ডার একটা ব্যাপারও ছিল, কারণ সেদিন ঝড় বৃষ্টিও হচ্ছিল, খুব স্বাভাবিক। কিন্তু আমাদের রুমের যে টেম্পারেচারটা ছিল, যেন মনে হচ্ছে বরফ পড়ছে ওখানে, এত ঠান্ডা। কিন্তু 101-এ গিয়ে তো আমরা সেরকম কিছু টেরই পেলাম না। তখন আমাদের মনে হচ্ছে যে ওই রুমে তাহলে এতটা ঠান্ডা কি করে হলো। বাইরে ঠিক আছে ঝড় বৃষ্টি হচ্ছে, সবই ওকে, বাট ঠান্ডারও একটা ব্যাপার থাকে। দুটো ঘরের মধ্যে এতটা ফারাক কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়। একদমই তাই। আর আরেকটা বেড, 101 নম্বরে যে আরেকটা বেড খালি ছিল, সেখানে আমরা দুজনে শুয়ে পড়ি। একটা রাতে মানে এক ঘুমেই আর কি গোটা রাতটা কাভার হয়ে যায়, এবং তখন মনে হয় যে অনেক দিন বাদে হয়তো এতটা নিশ্চিন্তে শান্তিতে আমরা ঘুমাইনি, এমন অবস্থা। ভোরবেলা 4টের সময় প্রায় ঘুম ভাঙে, কারণ সবারই অ্যালার্ম দিয়েছিল 4টেয় বেরানোর কথা। তখনও ঝড় বৃষ্টি থামেনি, বাইরে বিশালভাবে হচ্ছে। আমরা তো চিন্তায় পড়ে গেছি যে কি করে বেরোবো। ড্রাইভার তখন ফোন করে বলল
যে আজকে আমরা বেরাতে পারবো না, ধস নেমে গেছে। আমাদের তো মানে শুনে মাথায় হাত, ধস নেমে গেছে। প্রথম কথায় এই হোমস্টে থেকে আমাদের বেরোতে হবে যে করেই হোক, কেন রাতের যে একটা বিভৎস অভিজ্ঞতা ওইটা যদি আবার হয় আমরা আর নিতে পারবো না, অসম্ভব ব্যাপার। আর এত দুর্যোগ, তখন একটা কথাই মনে হচ্ছে যে নাথুলা যেতে পারি না পারি সেটা আলাদা ব্যাপার, বাড়িটা যাতে ঠিক মতো ফিরতে পারি। কারণ ধস মানে বুঝতেই পারছো একটা সাংঘাতিক বিপর্যয়, সিকিমের বুকে পুরো সাংঘাতিক বিপর্যয় নেমে এসেছে। নেটটা যে চালিয়ে দেখবো কি আপডেট সেটাও তো নেই, মানে সেখানে নেট কানেকশনই আমরা পাচ্ছি না, টাওয়ার নেই কোনোভাবে। জিওতে ছিল অবশ্য। আমরা কোনোভাবে ড্রাইভারের থেকে এটা জানতে পেরে, সে তো নেট তো সে বাফারিং করেই যাচ্ছে। আমাদের ভীষণভাবে চিন্তা হয়ে গেছে যে এখান থেকে যে করে হোক আমাদের বেরোতে হবে। তখন ড্রাইভার বলল, তাহলে আপনারা কি করবেন? রাস্তার সাংঘাতিক অবস্থা, তিস্তা ফুলে ফেঁপে উঠেছে, দুই পার পুরো ভেঙে চুরে একাকার, প্রচুর বাড়ি পুরো ভেঙে গেছে, অনেক মানুষজন পুরো নিখোঁজ, মানে উধাও, তাদের কোনো খোঁজ নেই, ভেসে গেছে। হ্যাঁ, পুরো ভেসে গেছে এক কথায়। আপনারা কি করবেন? আপনাদের তো আর যাওয়া হবে না, তাহলে আপনারা কি দার্জিলিংয়ের দিকে ফিরে যাবেন না কি করবেন? আমি কিন্তু কথা দিতে পারছি না যে আপনাদের সবাইকে আমি একদম ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারবো, কারণ আমি জানি না রাস্তা কখন ভেঙে যাবে, যে রেটে বাজে অবস্থা। তখন আমরা বললাম, না, যে করেই হোক ঝুঁকি নিতেই হবে, জীবন মানেই কিন্তু ঝুঁকি নিয়ে তবে এখান থেকে বেরোতেই হবে, না হলে আমরা কিন্তু থাকতে পারবো না। এক্স্যাক্টলি। এইবার ওই যে হোমস্টে, ওই হোমস্টেতে পা দেওয়ার সাথে সাথে ওই রাতেই এরম সাংঘাতিক একটা বিপর্যয়। ব্যাপারটা হয়তো হতে পারে কাকতালীয়, কিন্তু যদি এরকম হওয়ারই থাকে তাহলে আমরা তো আগেও দুটো জায়গায় দূরাচ্ছিলাম, তখন কিন্তু সেখানে কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে সেই একটা কথায় বলে না যে একটা অশুভ একটা বাজে জায়গাতে এলে তার একটা প্রভাব থাকেই, সেই প্রভাব কখনো ভালো হয় না। কোনো একটা খারাপ জায়গার প্রভাব কিন্তু খারাপই হয় ফলাফলে। এক্স্যাক্টলি। আমাদের সাথে রাতে ওরকম তিক্ত একটা মানে বিশ্রী ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। রাত পেরোতে না পেরোতেই এরম একটা সাংঘাতিক খবর শুনলাম, যে খবরটা শুনে তখন মনে হচ্ছে কি করে প্রাণটা নিয়ে বাড়ি ফিরবো যে যার। তারপর শুনছি সিকিমের বহু রাস্তাঘাট পুরো আটকে দিচ্ছে, মানুষজনকে পুরো আটকে দিচ্ছে, বেরোতে বারণ করছে, কবে উদ্ধার হবে তবে তারা বাড়ি ফিরতে পারবে, এরকম সমস্ত কথাও শুনতে পাচ্ছি। তখন আমার মামা বললেন যে আমরা এখানে আর থাকতে চাই না, কারণ আমাদের ছেলে মেয়েদের অসুবিধা হয়েছে। এবার এখানে একটা কথা বলি, কেয়ারটেকার এইসব শুনে মানে ওই তোমার ধরো 5টা 15 20 হবে, এসে আমাদেরকে থাকার জন্য বারবার করে বলছে, বেরিয়ে কি করবেন, থাকুন না কি আছে, থাকুন না কি আছে। এবার তাকে যে আমরা অসুবিধাটা বলার চেষ্টা করছি যে এই ঘরে কিছু প্রবলেম আছে কিনা, বা কারেন্টটা কেন এরকম এখনো আসেনি, কি করব না করব, কি হবে ব্যবস্থাপনা, সেই সব দিকে সে কোনো গুরুত্বই দিচ্ছে না। সে খালি একটা কথাই বলছে, থাকুন না, থাকুন না কি হবে, থাকুন না। তখন আমার বোন বলছে, সৌমিতা, ও বলছে লোকটার কি কোনো অন্যরকম উদ্দেশ্য আছে আর একটা রাত থাকানোর জন্য? মানে কেমন করে একটা বলছে, মানে ওর তো এই রকম অবস্থা দেখে বা শুনে আমাদের জন্য চিন্তা হওয়ার দরকার। স্বাভাবিক মানুষ হলে তাই বলে যে হ্যাঁ তাই তো, আপনারা যাবেন কি করে, এরকম একটা দুর্যোগ, আপনারা তাহলে থেকে যান, তার টোনটা অন্যরকম হবে। কিন্তু এর টোনের মধ্যে আমাদের জন্য চিন্তা তো দূরে থাক, ওর যেন একটাই উদ্দেশ্য যে আমরা যেন আর একটা রাত এখানে থেকে যাই। ওকে। কারণ তুমি যখন কথা বলবে মানুষের সাথে, দেখবে তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে, তুমি যদি ফলো করো তার কথাগুলো, যে তার টোনের মধ্যে কি লুকিয়ে আছে। এক্স্যাক্টলি। টোনের মধ্যে কোনো চিন্তার ব্যাপার স্যাপার তো নেই, বরং ও চাইছে আমরা যাতে আর একটা রাত এখানে থাকি। কি উদ্দেশ্য আমরা এখনো অবধি বুঝতে পারিনি, কিন্তু আমার বোন তখন সমানে বলে যাচ্ছে এখানে থাকাটা আমাদের উচিত হবে না, কারণ আমার ঠিক লাগছে না, ওর কথাটা আমার ঠিকঠাক লাগছে না। কেন এরমভাবে বলবে, কোনো চিন্তার লেশমাত্র নেই মুখে। আমরা কোনো রকমের নাকে মুখে ব্রেকফাস্ট করে, এইবার এর মাঝখানে আর একটা কথা বলি, 103 নম্বর রুম থেকে আমরা তো লাগেজ টাগেজ বার করে নিলাম।
একটা লাগেজ ভেতরে থেকে গিয়েছিল। যে বোন আগের দিন রাত্রিবেলাতে একদম পুরো বেহুশ হয়ে ঘুমিয়েছে, তার একটা লাগেজ ওই ব্যাগ মানে ঘরের মধ্যে থেকে গিয়েছিল। সে লাগেজটা নিতে গিয়ে প্রথমে লাগেজটা নিতে পারিনি, হুড়মুড়িয়ে দেখলাম ও দৌড়ে প্রায় বেরিয়ে চলে এলো ঘর থেকে। আমি এবার বললাম কি হয়েছে, দৌড়ে এলি যে ওই ঘর থেকে? সে এত একটা কিরম বিশ্রী গন্ধ, আমি ওখানে ঢুকতে পারলাম না, লাগেজটা নিতে পারলাম না। বললাম কিসের গন্ধ? আমি তো বুঝতে পারছি ব্যাপারটা, ওর তো তখন অবধি, ও তো আগের দিন রাত্রিবেলা ওরকম ভাবে ঘুমোচ্ছিল, ও তো এসব কিছুই জানে না। আজকে সকালবেলা ভাবো ও দৌড়ে বেরিয়ে আসছে, অথচ তখন কিন্তু আলো ফুটেছে। ওকে, কিসের গন্ধ? ওষুধের? ও পুরো চমকে উঠেছে, ও পুরো চমকে উঠেছে। তোমার ঘটনা শুনে আমার গায়ে কাটা দিচ্ছে। ওষুধের? আমি ঠিক এই রকম ওষুধের গন্ধ, মানে আমরা তো জানি ব্যাপারটা কি। দিয়ে বললাম স্নান করার শব্দ পেয়েছিস? ঠিক আস্তে করে আমি ওকে জিজ্ঞেস করলাম, বাকিদের কানে তখন এই কথাটা পৌঁছয়নি। ও পুরো মুখটা মানে এক নিমেষের মধ্যে পুরো একদম পাল্টে গেল। কারণ ওষুধের গন্ধ কিন্তু আমরা আগেও ওই ঘরে ঢুকে পেয়েছিলাম, ওর কিন্তু তাতে অতটা চমকানোর কথা না বা ভয় পাওয়ার কথা না, যতটা ভয় পেয়েছে ও স্নানের ওই আওয়াজটা আসছে শুনে। বুঝতে পারছি, ঝপাং ঝপাং সেই শব্দ, তারপর আবার মগ ফেলার আওয়াজ। ও আমি যেই ওকে বলেছি স্নানের শব্দ পেয়েছিস, ও পুরোভাবে হ্যাঁও করতে পারছে না, নাও করতে পারছে না, কারণ ও নিজের কানে তো শুনেছে ব্যাপারটা। ও খালি এরম ভাবে মাথাটা নাড়লাম, ঠিক আছে বুঝে গেছি, হয়েছে। দিয়ে লাগেজটা যাই হোক কেয়ারটেকার বার করে দিয়েছে। এবার বার করার সময় বিশ্বাস করবে না, নানা ধরনের বাধা আসছে ওই হোমস্টে থেকে আমাদের বেরানোর জন্য। একবার কি হলো, আমার মাসি পুরো পড়ে গেল, মানে কি ভাব শুকনো ডাঙায় আছাড় খাওয়া যাকে বলে, হ্যাঁ একদম। মানে আমরা বেরাবো বলে সবাই হচ্ছে, আমরা রেডি একদম বেরিয়ে যাব, মাসি বোধহয় চার্জার না কিছু একটা ফেলে গেছিল, নিতে যাচ্ছে, দমাস করে পড়লো পুরো ঠিক মাঝখানটায়, কিন্তু লাগেনি। আমরা গিয়ে তুললাম, বললো না না ঠিক আছে লাগেনি, ঠিক আছে ওকে। আমার মা হোমস্টেটা থেকে বেরাবার মুখে, মানে সিঁড়িতে প্রায় নেমে গিয়ে গাড়িতে উঠবো, একটু মাথাটা মার ঘুরছে হঠাৎ করে। মা বলছে আমরা কি বসে যাব, মানে মা বলছে মানে একটু কি বসে যাব, মাথাটা ঘুরছে। তখন আমার ওই বোন বলল না তুমি গাড়িতেই রেস্ট নাও, এখানে বসো না। আর মানে এক পা দু পা এগোলেই গাড়িটা আমাদের দাঁড় করানো আছে। আমরা ওই গাড়িতে গিয়ে উঠলাম, কিছুটা এগিয়েছি কৌস্তব, গাড়িটা কিছুটা এগানো মাত্রই দেখছি চোখের সামনে রাস্তা পুরো দুই ফাঁক, পুরো ধস নেমে গেছে, তো বড় বড় পাথর গড়িয়ে পড়ছে, রাস্তা পুরো দু ভাগে বিভক্ত হয়ে গেছে, মানে বিভৎস দৃশ্য। ওই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না, আমাদের তো মাথায় হাত, তাহলে কি পাদাম চেনে আবার ফিরতে হবে? আমরা ফিরতে রাজি নই। আমরা বললাম আপনি যে কোনো কোথাও অন্য কোথাও নিয়ে চলুন, এই জায়গায় আর না, অসম্ভব ব্যাপার। ড্রাইভার বলছে আমি কি করব, আপনি তো দেখছেন রাস্তার এরম অবস্থা, আপনারা হোমস্টেতে ফিরে চলুন। আমরা তো হোমস্টেতে ফিরবো না, আমরা বলছি আমরা রাস্তায় থাকবো, গাড়ির মধ্যে থাকবো, তাও ভালো, ওই হোমস্টেতে আমরা ফিরবো না। কারণ যে মানে যার সাথে হয় সেই একমাত্র জানে যে কি যায় তার ওপর দিয়ে। আমি তো বলছি, আমি তো মানে একদম এক কাট্টা হয়ে কিছুতেই হোমস্টেতে ফিরবো না। সবাই তখন আমার সাথে করছে, কারণ পরে আমরা মানে শুনেছিলাম কারুরই হোমস্টের রাতটা ভালো কাটেনি, কারণ তখন তো ধরো কেউ মুখোমুখি সামনাসামনি বলবে না, কিন্তু পরে বলেছিল। কিন্তু আমার সাথে যখন ওরা সায় দিচ্ছে যে না ওই হোমস্টেতে আর ফিরবো না, তখনই আমি বুঝলাম যে কারুর তার মানে খুব একটা ভালো কাটেনি রাতটা, না হলে কেন সায় দেবে? সবাই তো বিপদের মুখে বলবে চল বাবা ওখানেই ফিরে যাই, আগে তো নিজের প্রাণ বাঁচাই তারপর সব হবে। সবাই এক সুরে বলতে লাগলো যে আমরা আর ওই হোমস্টেতে ফিরবো না, আমাদের অন্য কোথাও নিয়ে চলো। কোথায় যাবে? দেখলাম রাস্তার মধ্যে বড় বড় পুরো পাথর পড়ছে। এবার ড্রাইভারের তো প্রচণ্ড ভয় লাগছে, মানে ওরা তো ওইভাবে ভয়টা প্রকাশ করে না, ওরা খালি বলছে যে দেখুন আমাদের কিন্তু যখন তখন রাস্তায় যে কোনো কিছু হতে পারে, আর খুব স্বাভাবিক সেটা হওয়াটা, অস্বাভাবিক কিছু না, কারণ
সমানে তো ওর মধ্যে বৃষ্টি, ওর মধ্যে ওরকম ধস, পুরো একদম রাস্তা ভাগ হয়ে 2 ভাগ হয়ে মানে যাতা অবস্থা। আর একটা রাস্তা ধরলাম, কিছুটা এগানোর পরে ওই রাস্তাও দেখছি ধীরে ধীরে রাস্তার 2 পার ভাঙতে শুরু করেছে, গাড়ির চাকা নড়বড় করছে। মানে আমরা খালি ভগবানের নাম নিচ্ছি তখন যে এবারে কি হবে, এবারে কি হবে। ড্রাইভারজি তখন আমাদের বলল, তোমরা গাড়ি থেকে নেমে হামাগুড়ি দিয়ে রাস্তার পার ভাঙছে। তো আমি না জাস্ট ভাবতে পারছি না, মানে এই ভিডিওগুলো আমার কাছে আছে। ওকে, রাস্তার পার দুপার দিয়ে ভাঙছে, ধস তো হামাগুড়ি দিয়ে তোমরা, মানে রাস্তাটা এইরকম ভাবে নেমে গিয়েছে পার ভেঙে, মাঝখানটা একটু কিছুটা জায়গা আবার ওই দিকে রাস্তা এরম ভাবে উঠেছে, রাস্তা তো ভেঙে গেছে। তো এবার বলছে হামাগুড়ি দিয়ে তোমাদের ওইভাবে উঠতে হবে, মালপত্র কিন্তু কিছু নিতে পারবে না কাঁধের ব্যাগটায়, কারণ নিজেরাই ওইভাবে যেতে পারবে কতটা তার তো ঠিক নেই। তাহলে এবার মালপত্রর কি হবে? হয় ছাড়তে হবে, না হয় নিজেদের প্রাণ বাঁচাতে হবে, দুটোর মধ্যে একটা করো। গাড়ি আমি কোনোভাবে তুলে দিচ্ছি, কিন্তু তোমাদের নিয়ে লোড করা গাড়ি যেতে পারবে না, পুরো পড়ে যাবে। আমরা ইয়াংরা তো ঠিক আছে, হামাগুড়ি দেওয়ার একটা ব্যাপার তাও প্রস্তুতি নিচ্ছি, মা মাসি মামা এরা কি করবে এই বয়সে হামাগুড়ি দেয়া পাহাড়ি রাস্তায়? নট আ ম্যাটার অফ জোক, কোনোভাবেই নয়। তার মধ্যে মার আবার মাথা ঘুরছে, আর এমন রাস্তা সরু হয়ে রয়েছে ওখানে যে একজন আর একজনকে পাশে মানে নিয়ে যাবে ধরে ধরে, সেই উপায়টাও তো নেই, সবাইকে একবারে একবারে যেতে হবে। আর আমার তো মানে হয়ে গেছে, মার তো মাথা ঘুরছে, কেউ ধরতে মানে চাইলেও তো ধরতে পারবো না। হামাগুড়ি দেয়া মানে হাতে তো কাঁকড় ফুটছে রীতিমতো। দেখছি আস্তে আস্তে রাস্তার পার ভাঙছে। এবার ড্রাইভার বলছে কোনো দিকে তাকাতে হবে না, তাড়াতাড়ি করে, না হলে এই রাস্তাও আবার কখন দেখবেন পুরো ভেঙে গেছে, ভেঙে পড়ে যাবে, তাড়াতাড়ি করে চলে আসুন। তাড়াতাড়ি তো মুখে বলা যায়, ওরা তো অভ্যস্ত, আমরা কি অভ্যস্ত? এবার আমাদের তার মধ্যে কি, আমরা তো কোনো রকমে যাচ্ছি, তাও কি লাগছে হাঁটুতে হাতে, মানে সাংঘাতিক রকমের ব্যাপার হচ্ছে। মা মাসি মামাদের যা অবস্থা, আসতে গিয়ে মানে আমরা জাস্ট মানে ক্রস ফিঙ্গার করে দাঁড়িয়ে আছি যাতে সবাই ঠিক মতো চলে আসুক। আশপাশ থেকে খবর পাচ্ছি ওই পার ভেঙে গেল রাস্তা, ওই রাস্তা ভেঙে যাচ্ছে, মানে যাতা অবস্থা। কোনো রকমে মালপত্র তো মানে রাস্তার একপাশেই আমরা ফেলে দিয়ে এলাম, জেনে শুনে স্বেচ্ছায়। কি করব, প্রাণ বাঁচাতে হবে। ওইভাবে আমরা ওইখানে সব রেখে দিয়ে এলাম। কিছু পাহাড়ি বাচ্চা ছিল, আমরা বলেই দিয়ে এলাম যে এখানে এগুলো রেখে দিলাম, ওর ভেতরে তোমার হুডি স্কার্ফ এইসব ছিল আর কি, যেরকম হয় টুকটাক পিঠব্যাগে, কিছু খাবার এইসব ছিল। এবার আমরা জানি না যে সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু খাবার আদৌ পাবো কিনা, কিন্তু আমরা ওইখানে ওই ব্যাগগুলো রেখে দিয়ে আসতে হলো, কিছু করার নেই, ওই নিয়ে চলা যাবে না ওইভাবে। আর গাড়ি তো ওরা উঠিয়ে দিয়েছে আমাদের আগে, আমরা দাঁড়িয়েছি। এবার আমাদের ভয় লাগছে যে আমরা, গাড়িতে মালপত্র ছিল না, গাড়ির ভেতরে মালপত্র ছিল, সেগুলো তো ডিকির ভেতর মানে ওই ইয়ের ভেতরে পেছন দিকটায় বা মাথায় বাঁধা, আচ্ছা ওগুলো তো ওরা উঠিয়ে নেবে, কিন্তু আমাদের সাথে যেগুলো ছোট ছোট ব্যাগ ছিল সেগুলো নিয়ে তো আমরা যেতে পারবো না ওই রাস্তা দিয়ে, অসম্ভব ব্যাপার। গাড়িতে রেখে দিতে পারতে, গাড়িতে সেই সময় তো অত হয়নি, আমাদের পিঠে ছিল সাইডে ছিল, এরকম ব্যাপার ছিল। খালি ওরা ইমার্জেন্সির মুহূর্ত, সেই সময়টা ইমার্জেন্সি মুহূর্ত। আর গাড়ির মালপত্র তো ওই মাথার উপর বাঁধা পেছনে, আমাদের তো তখন টার্গেট যে কি করে ওই ভাঙা বাঁচবো। এবার সেই কারণে আমরা ওগুলো সমস্ত কিছু রেখে দিলাম কোনোভাবে, মানে সেই কি সে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমরা জানি। চোখের সামনে দেখছি রাস্তা পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। 4 ঘন্টার পথ 9 ঘন্টা লাগলো ঘুরে, রাস্তার মধ্যে দিয়ে তো যাচ্ছি, দেখছি এই গাড়ি থেমে রয়েছে, ওরা থেমে রয়েছে, মানুষজন অসুস্থ, ভেঙে চুরে একাকার, তিস্তা নদী ফুলে ফেপে উঠছে। কোনোভাবে আমরা সেই 9 ঘন্টা ধরে ওইভাবে গাড়িতে বসে কিছু খাবার টাবার তো খেতেই পারিনি,
আরিতারের হোটেলে এসে পৌঁছালাম। আগের যেটাই আর কি আরিতারের যে হোটেলে ছিলাম সেই হোটেলেই এসে পৌঁছলাম। ঠিক হলো যে পরের দিন একদম ভোরবেলা আমরা বেরিয়ে যাব, টিকিট কাটা ছিল। এবার তাতেও ড্রাইভারজি বলছে তাতেও কোনো নিশ্চয়তা নেই যে আপনারা বেরোতে পারবেন, কিন্তু আমাদের তখন ওটাই শান্তি যে আরিতারে তো এসে উঠেছি, পদামচেনে তো নেই। পদামচেনে তো বিভিন্ন কিছু ঘটেছে, কিন্তু ওই যে বলে মানুষ ভাবে এক হয় আর এক, মানে বলছি পদামচেনে তো রাত্রিবেলা ওই রকম বিভৎস কাণ্ড একটা ঘটলো। আরিতারে চিকেন টিকেন বেশ সুন্দর করে ডিনারের মানে ব্যবস্থা করছে। এদিকে খবরও তো আমরা দেখছি, তখন তো নানা ধরনের তোমার হেল্পলাইন নম্বর চালু করে দিয়েছে সরকার, যে যারা যারা এরকম অসুবিধার মধ্যে পড়েছে, আটকে রয়েছে। তার মধ্যে আমরাও আমাদের নিজেদের সোর্সে কিছুজন মিলিটারিকে ফোন করেছি, মানে যার যেরকম সোর্স ছিল সবাই ফোন করে রেখেছি, যাতে পরের দিন আমরা কোনোভাবে ফিরতেটা পারি। যাই হোক না কেন ফিরতে আমাদের হবেই, যে যাই হয়ে যাক না কেন। এইবারে বলি, ডিনার করা হয়ে গেছে, আরিতারে আমরা আমাদের রুমে শুয়ে পড়েছি। ওকে। পদামচেনে রাত্রিবেলা যে রুমটায় আমরা গেছিলাম আমি আর বোন, ওই রুম থেকে আসার পরে সেই রুমে যে দুজন মাসি ছিল আমার, সেই দুজন মাসি আরিতারের যে রুমে শুয়েছে, আগের দিন ওই রুমেই শুয়েছিল কিন্তু আরিতারের হোটেলে, আরিতারে যে রুমে শুয়েছে মাঝ রাত্রিবেলায় দেখি প্রচণ্ড মানে দরজায় ঠকঠক ঠকঠক এরকম আমাদের বাইরে থেকে ডাকছে, সব খুলেছি, মাসিরা রীতিমতো ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে। আমি বলছি কী হয়েছে? বলছে মাঝ রাত্রিবেলা এই আমার বলতে গিয়ে কাঁটা দিচ্ছে, কল খুলে জল পড়ছে। আরিতারের হোটেলে কল খুলে জল পড়ছে, মানে আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। এবং মানে তোমার যে লাইটটা, ওরা লাইটটা জেলে শুয়েছিল যেহেতু আগের দিন ওরম হয়েছে, লাইটটা দপ 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 করছে। বলছে আমরা দুবার উঠে একবার নিভিয়েছি জ্বালিয়েছি, নিভিয়েছি জ্বালিয়েছি, তখন সব ঠিক। যেই লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়ছি, লাইটের দপদপানি আর কলটা খুলে জল পড়া ওখান থেকে। বলছে আমরা ওইখানে শুতে পারবো না ওইভাবে। আর বিশ্রী জুতোর একটা গন্ধ, মানে গন্ধটা কিরাম আমি বলছি, মানে সেই হয় না এক নাগারে মোজা পড়ে গেলে বা ধরো জুতো ঘেমে গিয়ে একটা সেই বিশ্রী টাইপের একটা গন্ধ হয়, কিন্তু অনেকটা মানে পচে যাওয়া চিজের মতো গন্ধ। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা ওই রকমই আর কি গন্ধটা। তো বিশ্রী টাইপের একটা গন্ধ, যে গন্ধর চোটে ওরা তো মানে আত্মারাম খাঁচা ছাড়া তো বটেই, এবারে বলছি কলটা বন্ধ কল খুলে কি করে জল পড়বে, সেই জলের কেস কিন্তু যেটা হচ্ছিল খালি ওরা। এবার ওই তার মধ্যে বোন মজা করে বলেছে আর একটু থাকলে হয়তো ফ্ল্যাশের আওয়াজও শুনতে পাবে। ওকে। এবার ওরা বলছে এইসব কি বলছিস, কে ফ্ল্যাশ করবে? না করে, ও ঠিক সিরিয়াস মুখে, না করে আর একটু থাকলে ফ্ল্যাশের আওয়াজ, তারপরে স্নান করার আওয়াজও শুনতে পাবে, ও ঠিক এরম মুখে বলছে। আমি বলছি ভাই আর কিছু বলিস না, আমাদের বাথরুমে না আবার শুরু হয়, তাহলে আমি তো গেলাম পুরো। কিন্তু আমাদের রুমে সেদিন কিছু হয়নি, ওদের রুমটাই ওই রকম হয়েছে। এবার ওদের কথা বিশ্বাস হচ্ছে না বলে আমার দুই ভাই গেছে ওই রুমে, ওরা শুয়েছে, লাইটটা অফ করে এবার শুয়েছে, সাহসটা একটু বেশি দেখাতে গেছে। বোনের কথা মিলে গেছে, ফ্ল্যাশের আওয়াজ। ওরা সাথে সাথে উঠে ঘর চেঞ্জ করেছে, অন্য ঘরে শিফট হয়ে গেছে। ওই রাতে ওই দিন ওই ঘরে কেউ শুতে পারেনি, মানে যে জিনিসটা ছিল তোমাদেরকে ফলো করছে এবার। একদমই তাই। এবং মানে বাথরুম, জল, ফ্ল্যাশ এইসব রিলেটেডই, জল রিলেটেড। কারণ তুমি প্রথম দিন কোমরের ওপর কাঁচা রক্ত দেখতে পেয়েছিলে। বাবা হ্যাঁ। আচ্ছা তারপরে কি হলো? তারপরে তো আমরা পুরো মানে সে রাতে আর কি বলবো, আমরা বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, এদিকে বোন মাঝে মধ্যেই খিল্লি করছে, ওই দেখ ফ্ল্যাশের আওয়াজ হচ্ছে, মানে ইচ্ছা করে বলছে আর কি, আদৌ কিছু হচ্ছে না কিন্তু ওই রকমও বলে যাচ্ছে। তখন এই বোন, সে তো ঘুমের মধ্যেই ছিল, সে
সে তো পুরো আর কি ব্যাপারটা একটু হকছে, কারণ তখনও ওকে আমরা সবকিছু খুদে বলিনি কি কি হয়েছে না হয়েছে। পরের দিন যাওয়া, আমি বলেছি সবাইকে যে ভাই ট্রেনে আগে উঠেনি, তারপরে তোরা বাবু হয়ে, মানে যেটাকে আমরা বলি গল্প শোনার জন্য গ্যাট মেরে বসিস বা গ্যাট হয়ে বসিস, বল না, পুরো বাবু হয়ে একদম জম্পেস করে বসিস, আয়েশ করে গল্প বলবো। এইটা আমি ওদের বলে রেখেছি যে কি হয়েছে না হয়েছে সবাইকে, কারণ সবাই সবটা জানতো না। এই একটা ব্যাপার, প্রত্যেকের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হয়েছে, লোকজন খাপছাড়া জানতো, প্রত্যেকের কাছে ইনফরমেশন রয়েছে, গোটা জিনিসটা কেউ জানে না হয়তো। একদমই তাই। এবার যখন আমরা দেখলাম যে আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি, ওখানেও একটা লাগ কিরকম, আগে পরে সব ট্রেন ক্যান্সেল, ওটাই আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি। এইবার স্টেশনে এসে মামা বলছে, আমি মনে হয়, ঠিক এইভাবে বলছে, আমি মনে হয় ভুলই শুনেছি, কিন্তু আমি না শুনেছি রাত্রিবেলা দরজায়, আমার ঘরের দরজাতেও নক হচ্ছিল। আমরা বলছি কি? বলছে হ্যাঁ, তোদের এইটা শুনে মনে হচ্ছে আমিও মনে হয় ঠিকই শুনেছি। তবে মানে উনি পুরো পরিষ্কার বলছেন না যে উনি শুনেছেন, কিন্তু মানে একটা মাঝ বরাবর একটা কথা, হ্যাঁ, কিন্তু আমিও না নক নক শুনেছি। এবার ওই কথা শুনে আমার আরেক মামা সায় দিয়ে বলছে আমিও কিন্তু শুনেছি, কিছু বলিনি। কেউ একটা বাইরে থেকে এসে নক করেছে। কিরকম নক করেছে? ঠক 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 ঠক। বলছে হ্যাঁ, ঠক 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 এরকম, মানে ওই কড়া, দেখবি কাঠের দরজায় যেটা কড়া থাকলে কড়া নাড়ার যেরকম একটা ব্যাপার, কড়াটা মানে নেড়েও যদি কোনো সাড়া না পাওয়া যায় তখন এরকম ব্যাপার বা এরকম ব্যাপার, ওদের ঠক 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 একটা ব্যাপার হয়েছে। ওটা তখন ওরা স্বীকার করছে। আমরা তো কোনো রকমে এলাম, এসে তারপরে ওই হোমস্টের যে ঘটনা, মানে যে খোঁজটা দিয়েছিল তাকে এরপরে ধরি, বলি যে ওখানে কি হয়েছে সত্যি কথা বলবি। ওকে। আর ওই রুম, আর একটা কথা বলি, ওই রুমটায় পরে আমরা সকালবেলা দেখেছিলাম, প্রথমে তো ঢুকে লেগেই ছিল একটা স্যাঁতস্যাঁতের একটা ভ্যাপসা, মানে একটা কেমন বিশ্রী টাইপের একটা গন্ধ, এরকম একটা ছিল, ওষুধের গন্ধ। আর না দেখেছিলাম ওই রুমটার দেওয়ালে না কিরম একটা ঘুণ ধরলে বা পোকা ধরলে কিরম একটা কালো একটা স্পট 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 একটা কিরকম কালো বুটি 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 একটা, মানে কিরকম একটা ব্যাপার আর কি। মানে মনেই হচ্ছিল যে অনেক দিন হয়তো ওই ঘরটা ইউজ হয়নি বা কিছু ছত্রাক টাইপের পড়লেও একটা এরকম জাতীয় একটা জিনিসপত্র হয়। যাই হোক, তারপর আমরা কলকাতায় ফিরে যেটা জানতে পারলাম যে ওই হোমস্টেটা যার ছিল অ্যাকচুয়ালি, আসল যে মালিক প্রথমে যিনি ছিলেন, তার ছেলের বউয়ের এক্সট্রা ম্যারিটাল ছিল অ্যাফেয়ার। হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চক্করে তিনি প্রেগনেন্ট হয়ে যান আর কি, এবং সেই সূত্রতে রেগে গিয়ে তার হাজব্যান্ড তাকে ওয়াশরুমে থাকাকালীন মেরে ফেলেন, খুন করে আর কি। খুব সম্ভবত সেটা শ্বাসরোধ করে খুন করা হয়, এবং আমি ওখানে দেখেছিলাম কালো প্লাস্টিক ছিল একটা মুখে, মানে এটা আমার ধারণা 2-2-4-এর। দেখো, এই কথাগুলো তো কেউ স্পষ্টভাবে স্বীকার করবে না বা বলবেও না, কিন্তু যেটুকুনি আমি আর কি ওই ওপর দিয়ে শুনে আমার যেটুকুনি মনে হয়েছে 2-2-4 আমি এটাই করেছি। তোমার ঘটনার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, ঘটনাটা এখানে শেষ নয়। না, ঘটনা এখানে শেষ নয়, কারণ এর একটা সাংঘাতিক আফটার এফেক্ট রয়েছে কলকাতাতে ফেরার পর। হ্যাঁ, একদমই তাই। কলকাতায় ফেরার পর সেটা কি হয়েছিল এবার জানবো। আফটার এফেক্ট যেটা মারাত্মক রকমের মানে প্রভাব ফেলেছিল আমার জীবনে, জীবন অনেকটা বদলে গিয়েছিল। যেদিন আমরা ট্রেন থেকে তো নামলাম, আগের দিন তো সমস্ত ঘটনা ওদেরকে বললাম, ওরা সবাই শুনলো টুনলো। ট্রেন থেকে জাস্ট নেমেছি, ফোন এলো আমার কাছে। আমি তো পেশায় স্ক্রিপ্ট রাইটার, একটা টিভি চ্যানেলের সাথে তখন যুক্ত ছিলাম। ফোন করে আমাকে তারা বলছে যে আজকের এপিসোডটা কোথায়, 5টা এপিসোড তোমার জমা দেওয়ার কথা ছিল। আমি ফার্স্টেই একদম বলেছিলাম যে আমার যখন ঘুরতে যাওয়ার দিন এগিয়ে এসছে, সেই সময় ঘাড়ে ঘাড়ে একটা নতুন প্রজেক্ট আমার ওপর দিয়ে দেওয়া হয়েছিল জোর করে। বাকি দুজন অসুস্থ ছিল।
এবার ওই প্রজেক্টটা আমি যেহেতু থাকতে পারবো না, করতে পারবো না, সম্ভব নয়, একটা ঘুরতে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে থাকাটা সম্ভব নয়, একদমই না। আর নেটের কানেকশনও ওখানে খুব ভালো নয় যে আমি একদম গিয়ে কাজ নিয়ে বসে পড়বো। আমি একজনের ওপর দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, সে কোনো দিন আমাকে কোনো কাজে কিন্তু ঝোলায়নি, কোনো রকমভাবে আমার কাজে কোনো অসহযোগিতা করেনি। ওকে, আমি তাকে মোটা টাকা অ্যাডভান্স করে দিয়ে যাই যে আমি থাকবো না, 5টা এপিসোড কিন্তু অমুক দিন সকাল 11টার ভেতর আমাকে জমা দিয়ে দিতে হবে, তুমি করে আমাকে পাঠিয়ে দেবে। ওকে, সে তখন অবধি পাঠায়নি আমাকে। আমার তখন খেয়াল হলো তাই তো 11টা বেজে গেছে, তখন বেলা 11টা বাজে আমরা যখন নামলাম, তখন অবধি আমার কাছে 5টা এপিসোডের ফাইলস আসেনি। এদিকে চ্যানেল থেকে আমাকে বলছে তাড়াতাড়ি করে ফাইলসগুলো পাঠাতে হবে, কারণ ভয়েস ওভার আর্টিস্টরা এসে বসে আছে, কাজ হবে ওটার ওপরে, স্ক্রিপ্ট চাই 5টা এপিসোডে। আমি ফোন করছি যাকে আমি দায়িত্বটা দিয়ে গেছিলাম, অ্যাডভান্সও দিয়ে গেছি, ফোন সুইচ অফ। ও, এটা সব থেকে বিরক্তিকর জিনিস, ফোন সুইচ অফ। আমি তখন 1000 বার করে ফোন করছি, তাকে তো ফোনে পাচ্ছি না। শেষ অবধি তার মানে ওয়াইফকে ফোন করেছি, ওয়াইফকে ফোন করে আমি বলছি যে সে কোথায়, আমার তো এরকম কাজটা জমা দেওয়ার কথা। তখন সে ফোনটা তাকে দিয়েছে যাকে আমি করতে দিয়েছিলাম, যার ওপর দায়িত্ব ছিল। সে ফোনটা ধরে একটা কথাই বলছে, বোন আমার না কাজটা হয়নি, আমার তো মাথায় বাজ, প্রোডাকশন হাউসে এই ফাইলসগুলোর ওপরে আজকে ভয়েস ওভার হবে, এপিসোড টেলিকাস্ট হবে 5 দিনের, আমার ওপর পুরো নির্ভরশীল ব্যাপারটা, সে আমাকে ঝুলিয়ে দিয়েছে, কাজটা করেনি। এবং আমি যখন তাকে কদিন মেসেজ করতাম হোয়াটসঅ্যাপে, সে আমাকে মিথ্যে কথা বলে গেছে সমানে, হ্যাঁ হয়ে গেছে, এই তো ধরে নিয়েছি, এই তো এতে চলছে, এই তো ওতে চলছে। আমার মাথায় হাত, ব্যাপারটা বোঝো, মানে আমি বুঝতে পারছি, খুব ভালো রেগুলার এপিসোড টেলিকাস্ট হবে, আমার স্ক্রিপ্টের ওপর পুরো ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে, ভয়েস ওভার আর্টিস্টরা চলে এসেছে, স্ক্রিপ্ট জমা পড়েনি। চ্যানেল আমাকে, আমি যখন চ্যানেলকে বললাম যে আমার কাজটা হয়নি, চ্যানেল আমাকে সাথে সাথে বলল তোমার নামে কিন্তু মামলা করা হবে, কারণ তুমি আমার একদিনের এত পুরো প্রোডাকশন পুরো লস করিয়ে দিয়েছো। স্বাভাবিক ব্যাপার এটা, কারণ আমি দায়িত্ব নিয়েছি, আমি কাজটা করতে পারিনি, প্রোডাকশন হাউসের লস, এবং 5টা এপিসোড হয়নি মানে সেই 5 দিনের লসই আমাকে কিন্তু পুরো মানে সেটার পুরো ইয়েটা বহন করতে হবে, ব্যয়টা। বলছে মামলা করে দেবো আমাকে ডিরেক্ট, এই প্রজেক্ট তো তুমি করতেই পারবে না, মামলা করে দেবো, কারণ আমাকে তুমি ইনফর্মও করোনি যে আজকের দিনে তুমি জমা দিতে পারবে না। ওরা তো ভাবছে যে আমিই করব, ওরা তো আর ভেতরকার ব্যাপারটা জানে না, আর আমিও বুঝতে পারিনি আমার সাথে এরকম হয়ে যাবে। আমার মনে দোনোমনো লেগেছিল, আমি যাব কি যাব না করেছিলাম, কিন্তু তারপর আমি আমার সাথে যে কাজ করে তাকে বিশ্বাস করে কাজটা তাকে দিয়ে গেছিলাম যে সে করে দেবে। আজকে তুমি ধরো তোমার টিমে যাদের সাথে কাজ করছো তাদের ওপর স্বাভাবিকভাবেই তোমার খুব বিশ্বাস রয়েছে, তুমি জানো যে আমি আজকে যদি না থাকি তাহলে কেউ না কেউ ঠিক এই জায়গাটা সামলে নেবে। কেউ যদি দুম করে তোমার সাথে অসহযোগিতা করে, তোমাকে সাহায্য না করে, কাজটা সামলাবার টাইম পাওয়া যায় না, কি করে তুমি কি করবে? ইনস্ট্যান্ট আমার কাছে মেলের নোটিশ চলে এলো, বেশ মোটা অঙ্কের টাকা আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর এটা কিছু করার নেই, আমরা যখন কারোর সাথে চুক্তিবদ্ধ হই তখন আমাদের চুক্তিতে সই করেই নিতে হয়। কাজটা যদি আমি সময় মতো না জমা দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার দায়, সেটা পরিষ্কার কথা। কারণ যে কোনো একটা কাজ যেই নিক না কেন তাকে তো দায়িত্ব সহকারে করতে হবে একদম। এবং সেখানে যেসব ভয়েস ওভার আর্টিস্টরা এসেছে তারা সব দূর দূর থেকে এসেছে, এমন নয় যে আশপাশ থেকে তারা চলে যাবে, বা এমন নয় যে তারা আমার বন্ধু, তাদেরকে আমি বুঝিয়ে বলবো যে ভাই আজকে হচ্ছে না কালকে আসিস, সেরকমও কোনো কিন্তু করার জায়গাই নেই। আমাকে পুরো পরিষ্কার আমার কাছে মেল চলে এলো, আমাকে মোটা একটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে, না হলে চ্যানেল মামলার দিকে এগোবে। তুমি ভাবো জাস্ট, ঘুরে এসেই তারপর ঘোরার মধ্যে এরকম হয়েছে, এরকম। আর প্রজেক্টটা তো আমি করতে পারবো না, খুব স্বাভাবিক সেটা। আমি কোনো রকমভাবে বাড়িতে এলাম, মাকে তখন অবধি কিছু বলিনি।
এবার আমি যদি ক্ষতিপূরণ না দিই তাহলে তো আমাকে আরোই আমার রেপুটেশন পুরো নিচে চলে যাবে, কোথাও আমি কিচ্ছু করতে পারবো না, পরিষ্কার কথা যেটা। কারণ এখন তো রেপুটেশন একটা বিশাল বড় ব্যাপার, এটা একদম বাস্তব কথা। তুমি যত দায়িত্ব সহকারে কাজ করবে তত কিন্তু তোমার রেপুটেশনটা ঠিকঠাক থাকবে। একদম দায়িত্ব কোনো মানে কাজের দায়িত্ব পেলে সেটাকে ঝোলানোর কিন্তু কোনো ব্যাপারই থাকে না, হয় তুমি পারবে না হয় পারবে না, এটা বলে দাও। চ্যানেল তো এটাই আমাকে বলছে বারবার করে, তুমি যদি এই সময় না জমা দিতে পারতে তুমি বলে যেতে, তুমি কেন বলে যাওনি? এবার ওদের তো আমি বুঝিয়ে বলতে পারবো না ভূত এসেছে, এই এসেছে, সেই এসেছে, আমার কি অবস্থা, এসব ওরা শুনবেও না, কেনই বা শুনবে? মোটা একটা অঙ্কের টাকা আমাকে ক্ষতিপূরণ দিতে হলো, ওই প্রজেক্ট থেকে আমি বাদ হয়ে গেলাম। এই হলো আমার সর্বনাশের শুরু। অক্টোবর মাস, আমার কাজটা চলে গেল, পুজো সামনে, পুজোতে মানে কি অবস্থা তুমি বুঝতে পারছো? বাড়িতে তো আমি খুলে বলতেও পারছি না যে আমার এইটা হয়েছে, এই সমস্যাটা আমার হয়েছে। আমি চুপ করে পুরো রয়েছি, অন্যান্য কাজ আসছে কিন্তু আমি করতে পারছি না। কারণ অনেকটা ক্ষেত্রে কি হয়, কিছু কিছু প্রজেক্টের ওপরও তো নির্ভর করে নিজের ক্যারিয়ারটা কতটা কি ভালো হবে না হবে। এই প্রজেক্টটা খুব ভালো একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট থেকে বাদ মানে আমার মন পুরো ঘেঁটে গেছে। সামনে পুজো, প্রজেক্ট থেকে বাদ, ক্ষতিপূরণ দিতে হয়েছে, মানে আমার একদম বাজে অবস্থা। আর মোটা টাকা ক্ষতিপূরণ, এরকম নয়, আবার অ্যাডভান্সের টাকাও পুরো জ্বলে গেছে, পুরো জলে। আমার মানে একদম বিশ্রী অবস্থা। মানে আমি দেখেছি এরকম টাইপের নেগেটিভ কোনো অ্যাসপেক্টে এলে বা নেগেটিভ জিনিসের সংস্পর্শে এলে সবার আগে যেটা হিট হয় সেটা হচ্ছে ইকোনমিক্যাল যে কন্ডিশন রয়েছে মানুষের, সেই জায়গায় মানে সাডেন লসেস, ওরে বাবা, টাকা খরচা হয়ে যাওয়া, আর্থিক ক্ষয়ক্ষতি, আর তার সাথে হচ্ছে তোমার মান সম্মান চলে যাওয়া, সবাই ভুল বুঝতে শুরু করছে। তুমি কারোর সাথে কমিউনিকেট করতে চাও না, না কমিউনিকেট করতে চাইছি না, মানে পারছি না তো আমি কি করে, মানে সবাই যখন বলছে যে চল এখানে যাব ওখানে যাব বেরাবো, আমি কি করে করব? কারণ আমার তো সেই অবস্থাটাই তখন নেই, আমার তো পকেটে টান, খুব স্বাভাবিক ব্যাপার। আর আমরা যারা এইসব পেশাতে রয়েছি তারা জানে যে মাথাটা একদম ফাঁকা, মানে একদম ফ্রি মাইন্ডে বসে কাজ করতে হয়, মাথার মধ্যে কোনো কিছু চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাজ করা যায় না। তো সেই কারণে মাথার মধ্যে তো সারাদিন আমার এইসব ঘুরছে। আর যে লেভেলে আমাকে ওইখান থেকে নানা ধরনের কথা শোনানো হয়েছে, খুব স্বাভাবিক সেই কথাগুলো সারা দিন আমার মাথার মধ্যে ঘুরছে। কারণ আমি একটা খুব ভালো রেপুটেশনের জায়গায় ছিলাম। এই সিকিমে বেড়াতে যাওয়ার 3 দিন আগেই চ্যানেল থেকে আমাকে ভীষণ প্রশংসা করেছিল খুব ভালো কাজ করার জন্য। আর ঠিক তার কদিনের গ্যাপেই আমার এরকম একটা হলো, মানে যেটাকে বলে 10 তলা থেকে সোজা পড়ে যাওয়া। তারপর কি হলো? আমার এরকম একটা সাংঘাতিক সময় এবার শুরু হলো। নভেম্বর ডিসেম্বরে আমি কোনো কাজ করতে পারছি না, আমার কাছে অন্যান্য কাজ আসছে, আমার মাথায় প্লটই আসছে না। আমার বন্ধুকে আমি বললাম যে আমি তো কিছু লিখতেই পারছি না রে, 1 মাস হতে চললো, আমি কিছু মানে কোনো আইডিয়াই দিতে পারছি না, রাইটার্স ব্লক পুরো। আমি বললাম আমি পারবো না, তুই আমাকে কনসেপ্টটা দিয়ে দে, আমি লেখার চেষ্টা করছি। ও আমাকে বলছে তোর তো এরম করলে হবে না। আর জীবনে কিছু কিছু বন্ধু এমন ধরনের থাকা উচিত যারা তোমাকে কখনো জাজ করবে না, তোমাকে কখনো বলবে না যে এইটা তোর কি হচ্ছে, তুই ঠিক জোর করে মন দে বা কিছু এরকম ধরনের কোনো ব্যাপার বা এরকম পরিস্থিতির সম্মুখীন করবে না। আমি সেদিক থেকে খুব লাকি, ওই সময় আমার কিছু বন্ধু ছিল যারা আমাকে ওই অবস্থাটা থেকে বার করতে পেরেছে। সে আমাকে বলল ঠিক আছে তুই একটু ব্রেক নে, তোর এরকম হয়েছে তুই একটু ব্রেক নে। ব্রেক তো আমি নিচ্ছি, কিন্তু একটা ব্রেকের তো একটা সময়সীমা থাকবে, তারপর তো সেটা আমাকে সেসব মানে ছেড়ে দিয়ে আমাকে তো স্বাভাবিক ছন্দে ফিরতে হবে। আমি 2 মাস কোনো কাজ করতে পারছি না, কোনো কাজ করতেই পারিনি, সমস্ত প্রজেক্ট ছেড়ে দিয়েছি। কিছু হওয়া প্রজেক্ট, এবার জানুয়ারি মাসের কথায় আসি, যখন আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম না আমাকে এবারে কাজে ফিরতেই হবে, যা হওয়ার হয়ে গেছে। আর এই 2 মাস না, ওই অক্টোবরে যে ফিরলাম, সেপ্টেম্বরে গিয়ে অক্টোবরে ফিরলাম, নভেম্বর ডিসেম্বর অক্টোবরের শেষ অবধি আমার কোনো কিছু করতে ইচ্ছা করতো না,
খালি মনে হতো চুপ করে আমি বসে আছি, আমার কি হবে, আমার কি হয়ে গেল, রেপুটেশন পড়ে গেল, এই সব কথা। মানে আমি কিছুতেই ওই জায়গাটা থেকে বেরোতে পারছি না। আর কাজ করতে পারছো না সেটার আলাদা করে আবার একটা গিল্টও হচ্ছে। হ্যাঁ, কাজ মানে দিন দিন চলে যাচ্ছে, কিছু করতে পারছি না। এদিকে আমার চোখের সামনে দেখছি বাকিরা কাজ করছে, আর ওই প্রজেক্টে অন্য স্ক্রিপ্ট রাইটার চলে এলো। আমি নিজের চোখে দেখলাম যে আমি যেখানে সামলাতাম সেখানে অন্য একজন লিড করছে। বুঝতে পারছো মানে কতটা একটা খারাপ লাগার ব্যাপার এই জায়গাটা। জানুয়ারি মাসে আমি নিজেকে প্রস্তুত করলাম যে না, এবার আমাকে স্বাভাবিক ছন্দে ফিরতেই হবে। জানুয়ারি মাসে যে প্রজেক্টটা আমি করব পুরো নিশ্চিত, সেই প্রজেক্ট আমার হাত থেকে বেরিয়ে গেল, হওয়া কাজ হলো না। ফেব্রুয়ারি মাসে নিজের চোখের সামনে দেখলাম মার একটা বিশাল বড় ক্ষতি হলো। কি ক্ষতি হলো আমি বলি। মারা তো এতদিন ধরে সংসার করছে, তারা বটিতে ছুরিতে সব কিছুতে কাটতে সবজি অভ্যস্ত, কথা বলতে বলতেও কেটে দেবে, স্পিডেও কেটে দেবে। তারা তো মানে মায়েরা তো দশভুজা হয়, সত্যি কথা বলছি। সব কিছু সামলান একদিকে। আমি নিজের চোখের সামনে দেখলাম ফেব্রুয়ারি মাসে আমার মার আঙুলের ঠিক এই পোর্শনটা, ওপরের অংশটা আলু কাটতে গিয়ে কেটে বটিতে পুরো গেঁথে গেল। তারপর এই হলো আমার অন্যভাবে ক্ষতি হওয়া শুরু। আর্থিক ক্ষয়ক্ষতি তো হচ্ছেই, এবার ফিজিক্যাল পুরো দেখলাম মায়ের ওপরের এই আঙুলের অংশটা বটিতে পুরো, মানে কোনো শুকনো বিপদ এটাকে যেটাকে বলে, দুর্ঘটনা। এমনভাবে জিনিসটা আমার এখনো কানে হয়, বটির একটা ঘ্যাস করে শব্দ হলো, আঙুলটা পুরো গেঁথে গেল। ওই বটি আমি ফেলতে গিয়ে কাঁপছি, কারণ আঙুলটা তো গাঁথা রয়েছে। সাথে সাথে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, যা যা করার সমস্ত কিছু, স্টিচমিট যা যা সমস্ত কিছু করার হলো। ঘর তো পুরো রক্তে ভেসে গেছে, কারণ ওরম একটা দুর্ঘটনা হয়েছে মার। রক্তটা তুলবো কি, আমি কাঁপছি পুরো। একে তো মানসিক অবস্থা আমার ঠিক নয়, তার মধ্যে আমার বটি দেখলে তখন আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে, বটি বা ছুরি। কারণ নিজে হ্যাঁ, আমার প্রচণ্ডভাবে মানে আমার একটা কীরকম বিচ্ছিরি টাইপের একটা অবস্থা হচ্ছে, ওটা দেখছি। আর আমার খালি মনে হচ্ছে ওই ঘ্যাস করে শব্দ হয়ে যদি কেটে যায় কিছু, যদি বটিতে গেঁথে যায়, এটা মনের মধ্যে তখন আবার অন্য রকমের আতঙ্ক। মানে আমার সাংঘাতিক রকমের বাজে একটা অবস্থা। মাকে তো অত কিছু বলতে পারছি না, কারণ মার নিজেরই তখন একটা ওরকম হয়েছে। মা তো সারাক্ষণ তোমার ওই আঙুল নিচু করতে পারছে না, রক্ত বেরোবে বলে এলাম আঙুলটাও মানে হাতটা উপরের দিকে তোলা। এইবারে কি হলো, এর ঠিক 2 দিন পর আমি, আমাদের বাড়িটা 3তলা বাড়ি, 3তলার ওয়াশরুমে গেছি স্নান করতে। সব কমপ্লিট হয়ে গেছে, বেরোতে যাব, অসহ্য পায়ে যন্ত্রণা হলো, পুরো তোমার হাঁটু থেকে পায়ের পাতা অবধি অসহ্য 2 পায়ে যন্ত্রণা। আমি পুরো বসে পড়লাম যন্ত্রণার চোটে, এবং শুনলে অবাক হবে, সেই সময় হাওয়া নেই, কিচ্ছু নেই। দরজাতে সেই যেরকম হাত দিয়ে যেরকম শব্দ, ধপ 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 ধপ, ঠিক এরকম 4 বার শব্দ 1 মিনিটের গ্যাপে। এবং যেই ওই 4 বার শব্দটা থেমে গেল, আমার পায়ে ব্যথাটাও নিমেষের মধ্যে মিলিয়ে গেল কোথায়। খুবই পিকিউলিয়ার ব্যাপার এটা, খুবই পিকিউলিয়ার ব্যাপার। মানে আমি এখনো অবধি ভেবে কুলকিনারা কিছু পাই না যে এই জিনিসটা কি করে হলো। রাত্রিবেলা শুয়েছি কৌস্তব, আমি ফিল করছি ঠিক ওই 1:15-20 দিকে আমার শরীরটা ভীষণ ভারী হচ্ছে, এবং আমি শুনতে পাচ্ছি আমার কানের কাছে, কানটা গরম হয়ে উঠছে, কানের কাছে একটা অদ্ভুত ধরনের এরকম ধরনের কি বলছে আমি বুঝতে পারছি না, এবং আমার মনে হচ্ছে প্রাণটা যেন কেউ একটা আমার থেকে কেড়ে নিতে চাইছে। আমি প্রচণ্ড ভয়ে সেদিন পুরো চিৎকার করে উঠি, এবং আমি ওই ঠিক এরকমভাবে আমি একটা শব্দ কানের সামনে শুনতে পাচ্ছি,
এবং আমার যেন মনে হচ্ছে ভেতর থেকে প্রাণটাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি প্রচণ্ড ভয়ে মানে একদম শব্দ করে উঠি। মা আমাকে বলছে কি হয়েছে। মাকে তখন আমি বলি যে আমার এরকম এরকম মনে হচ্ছে। মা তখন বলে যে এর তো একটা কিছু করতে হবে, না হলে আমি মানে মা তো দেখছে যে মার এরকম একটা বিপদ হচ্ছে। আর ওই সময় আর একটা জিনিস আমাদের হচ্ছিল, ইলেকট্রনিক্স গুডস খুব খারাপ হয়ে যাচ্ছিল। আজ লাইট খারাপ হচ্ছে, কাল ইস্ত্রি খারাপ হচ্ছে, পরের দিন ওয়াশিং মেশিন খারাপ হচ্ছে, জলের মেশিন খারাপ হচ্ছে, মানে কিছু না কিছু পাম্প খারাপ হচ্ছে, কিছু না কিছু খারাপ হয়েই চলেছে। ঘড়ি খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস হলো যেটা, সেটা হচ্ছে ইস্ত্রি করা জামা কাপড়। ভিডিও কল করেছি আমার বন্ধুটাকে যে দেখ আজকে আমি এইটা পরে যাচ্ছি, তাহলে এইটা ঠিক হয়ে যাবে তো, আমরা তো এতে বসছি। একটা আর কি তোমার ছোট স্যুট টাইপের ছিল, এই জামাটা পরে যাচ্ছি। ও দেখলো যে ইস্ত্রি করা জামাটা এরকমভাবে আমি দেখালাম, ভিডিও কলটা রেখেছি মানে কেটে আমি অন্য ঘরে গেছি। এসে দেখি ইস্ত্রি করা জামাটা পুরো মানে কেউ যদি ইস্ত্রি করা জামা যদি দেখবে হাত দিয়ে ঘেঁটে দেয়, ঘষে দেয়, চটকে দেয়, আর সিনথেটিক জামা ছিল ওটা। পুরো বোঝাই যাচ্ছে যে পুরো ওটা চটকানো টাইপের একটা হয়ে রয়েছে। এক নিমেষের মধ্যে কে করবে, বুঝতে পারছি। এইরকম জিনিসপত্র হওয়া শুরু করলো। আমি রাতে ঘুমাতে পারতাম না, জেগে আছি, পুরো সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছি। ও এসি খারাপ হয়ে গেছিলো, আমাদের এসি খারাপ হয়ে যাচ্ছে। মানে এই আমরা ধরো একে ডাকছি, মিস্ত্রিকে ডাকছি, ঠিক করে দিয়ে গেল, আবার কিছু না কিছু খারাপ একসাথে। বাড়ির একদিন এমন হলো 3-4খানা প্লাগ পুরো খারাপ হয়ে যাচ্ছে, কোথাও কিছু মানে আমরা কিছু ঠাউরই করতে পারছি না যে এই জিনিসটা কি হচ্ছে। মা বললো এবার তো একটা কিছু বিহিত করার দরকার, কারণ এরম একটা সমস্যা হচ্ছে, তুই ঘুমোতে পারছিস না এরকম। মানে মা যতবারই তাকিয়ে দেখে, আমি দেখে ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে, নয় ফ্যানের দিকে তাকিয়ে, মানে কিছু একটা এরকম ছটপট করছি। তার মধ্যে আর্থিক ক্ষয়ক্ষতি তো লেগেই রয়েছে। আমার সাইবার এই সময় ক্রাইম হয় 4বার মতো, হ্যাঁ সাইবার ক্রাইমের এরকম ওই সময় অ্যাটাক হয় আর কি, 4বার মতো হয়। প্রচুর টাকাও বেরিয়ে গেছে আমার, সেই নিয়ে পুলিশের ছোটাছুটি, হেন তেন এইসব ব্যাপার স্যাপার, জঘন্য ঘেটে যাওয়া অবস্থা পুরো মানে বোঝাতে পারবো না সেই যে পরিস্থিতিটা যে কি বিশ্রী হয়ে গেছিল। এইবারে আসি অন্য আর একটা কথায়, আমি বন্ধুকে সব খুলে বলি যে আমার এই হচ্ছে, এই প্রবলেম সমস্ত কিছু। সে শুনে আমাকে বলে যে ঠিক আছে, তোকে তাহলে আমি কালীবাড়িতে নিয়ে যাব, এখানে কালীবাড়ি আছে খুব জাগ্রত, সেই কালীবাড়িতে নিয়ে যাব। তবে তার আগে তুই এক কাজ কর, তোর ওখানে আশেপাশে যদি কোনো সামনে মন্দির থাকে, তুই সেই মন্দিরে গিয়ে একবার আর কি মানে ঠাকুরের কাছে সব বল যে আমাকে বাঁচাও, এই রকম একটা পরিস্থিতি। আর মায়েরও তো তোমার ভাবনা একটা আঙুলের ওরকম মারাত্মক টাইপের একটা ব্যাপার হয়ে রয়েছে, পুরো কেটে গেছে ওপরের অংশটা। বিশ্বাস করো, আমার বাড়ির সামনেই একটু এগুলোই গ্রহরাজের মন্দির আছে, শনি মন্দির। গ্রহরাজের মন্দিরে আমি গেছি শনিবার দিন, মানে আমার এখনও অবাক লাগে, এটা কাঁটাও দিচ্ছে। তখন ওই 4টে 4:30 মতো হবে, মন্দিরে জাস্ট ঢুকেছি। মন্দিরের যিনি পূজারী, তিনি আমাকে দেখেই বলছেন তোর কি হয়েছে, তুই কি কিছু দেখেছিস? আমি কিন্তু কিচ্ছু তখনও বলিনি, জাস্ট ঢুকেছি গ্রহরাজকে পুজো দেওয়ার জন্য। আমাকে দেখেই উনি মানে বুঝতে পেরেছেন, তোর কি হয়েছে, তুই কি কিছু দেখেছিস, কিছু অস্বাভাবিক ঘটছে? পরপর 3টে কথা। তখন আমি তো ওনাকে এত কিছু তো আর বলতে পারিনি, সময়ও নেই। আমি বললাম যে আমার খুব অসুবিধার মধ্যে আমি আছি, হ্যাঁ আমি কিছু অস্বাভাবিক দেখেছি, এটা আমি বললাম ওনাকে। উনি তখন আমাকে একটা মন্ত্র দিলেন, লিখে দিলেন, বললেন এটা তুই প্রত্যেক দিন পাঠ করবি, আস্তে আস্তে তোর সমস্ত সমস্যার সমাধান হবে। তারপরে ওনার মন্ত্রটা তো আমি এই করলাম, কাগজে লেখা যে মন্ত্রটা সেটা তো নিয়েই গেলাম। তারপর গেলাম কালীবাড়িতে। কালীবাড়িতে যিনি পূজারী ছিলেন তাকে সব, আমার বন্ধু পাশেই ছিল, সমস্ত আমি বললাম আর কি খুলে ওনাকে। উনি সমস্ত কিছু শুনলেন, শুনে বললেন মায়ের কাছে পুজো দাও, প্রত্যেক সপ্তাহে একদিন, যেদিন তোমার সুবিধা হবে। মঙ্গল শনিবারে খুব ভিড় হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার।
এখানে মানে ওই যে মন্দিরটা ওটা খুবই জাগ্রত মন্দির, খুবই ভিড় হয় প্রত্যেক দিন। তাও উনি বললেন যে কোনো একদিন করে এসে তুমি পুজো দাও। আর উনি আমার কপালের এখানে হাত রেখে কিছু একটা বললেন, দিয়ে বললেন যে কোনো অসুবিধা কিছু হবে না। আর এই যে আমার হাতে রয়েছে বিপত্তারিণী মন্দিরেও আমি সেই সময় গেছিলাম, ওইখানেও আমি বিপত্তারিণী মায়ের এই সুতোটা আর কি নিই। আর প্রত্যেক সপ্তাহে আমি ওই কালী মন্দিরে পুজো দিতাম, গ্রহরাজের মন্দিরেও পুজো দিতাম। দিয়ে ধীরে ধীরে একটু একটু করে হলেও আমার আস্তে আস্তে একটু মানসিক অবস্থার উন্নতি হতে লাগলো। আমি আস্তে আস্তে কাজে ফেরা শুরু করলাম, নিজেকে বোঝাতে পারতাম। একটা সময় তো বোঝাতেও পারতাম না, মানসিক প্রস্তুতি নিয়েও বসে থেকেছি, প্লট আসেনি মাথায়। আস্তে আস্তে বোঝাতে শুরু করলাম যে না, আমাকে কাজটা করতে হবে। আস্তে আস্তে আমি তারপর ট্র্যাকে ফিরলাম। ক্ষয়ক্ষতি যা হওয়ার সে তো হয়েই গেছে, সেটা তো এখনো অবধি আমি পূরণ করতে পারিনি, কিন্তু একটা প্রসেসে আছো এখন। প্রসেসে আছি। মারাত্মক একটা ঘটনা শেয়ার করলে অনন্যা, থ্যাঙ্কস ফর শেয়ারিং। মানে মানুষের জীবনে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস হয় যেগুলো আমরা শুনি যখন, তখন এত কিছুর মধ্যে দিয়ে আমি নিজেও যাই যেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তোমার ঘটনাটা মানুষ শুনলো, জানলো, আই গেস অনেকে এটার মাধ্যমে হয়তো একটা সাবধানও হতে পারবে। হ্যাঁ, বাট যদি তোমার ডেস্টিনিতে এরকম থাকে, দেখো ফিউচার আর ডেস্টিনি হ্যাঁ দুটো কনসেপ্ট, একটা ভবিষ্যৎ, একটা নিয়তি। হয়তো ভবিষ্যৎকে তুমি তোমার কর্মের মাধ্যমে চেঞ্জ করতে পারো, হ্যাঁ, বাট নিয়তিকে চেঞ্জ করা যায় না। কর্মফলের জন্য, প্রারব্ধ কর্মের জন্য এই জিনিসটা হয়। বাট যে জিনিসটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা এবং সেটার এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলাটা আমাদের মানুষ হিসেবে দায়িত্ব। আশা করছি যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো তোমার আর হবে না। অ্যান্ড তোমার গড়িয়ার একটা সাংঘাতিক ঘটনা রয়েছে যেটা এর পরে কৌস্তবের আড্ডাতে আমি নিয়ে আসবো। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ অনন্যা কৌস্তবের আড্ডাতে আসার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। একদম, থ্যাংক ইউ। কৌস্তবের আড্ডার আজকের এই আড্ডাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। অনন্যার ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা জানান। অনন্যাকে কি আপনারা কৌস্তবের আড্ডাতে আবারও দেখতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনলেন বা শুনছেন সেটাও কমেন্ট করে জানান। আপনাদের যদি নিজেদের ঘটনা কৌস্তবের আড্ডাতে শেয়ার করার থাকে বা আমার সাথে এরকম কোনো পডকাস্ট করতে চান যে কোনো টপিকে, আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নম্বরে টেক্সট করে, অথবা আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে আমার থেকে সেই ক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন পার্সোনালি কথা বলার জন্য। প্রত্যেকটা আইডির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং হয়তো অন স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও এপিসোড দেখতে আপনার স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।